আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আমি স্লাইডটা টেমপ্লেটটা লাগাইতে পারি নাই, যে কারণে আমি হাতে লিখে দিছি। কোষ বিভাজন 2টা ক্লাসের মধ্যে এটা প্রথম ক্লাস। ই4সের আজকে আমাদের ফার্স্ট ক্লাস। তো তোমরা যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছ, ভার্সিটির জন্য বায়োলজি ব্যাকআপ হিসেবে এই ক্লাসগুলো হচ্ছে। তো কখনো হবে না যে ফিজিক্স, ম্যাথ এবং কেমিস্ট্রি পড়তে গিয়ে খুব প্রেশার পড়বে। এই প্রেশারের সময় বায়োলজি ক্লাসে চলে আসবা। বায়োলজি ক্লাস তোমাকে যেটা করবে, তোমাকে একটু রিল্যাক্স করবে, বুঝতে পারছো? এবং এই রিল্যাক্সেশনের কারণে তোমার অন্য চ্যাপ্টারগুলো বা অন্য সাবজেক্টগুলো পড়তে আরও দেখবো ভালো লাগতেছে। ওকে, তো তোমরা একটু জানাও তোমরা আমার কথা শুনতে পাচ্ছ কি না। একেবারে অড টাইমে ক্লাস নেওয়া, ডেফিনেটলি ক্লাসে অ্যাটেন্ডেন্স কম হবে। ওকে, আমি যেটা করব, মানে পুরো ব্যাপারটা সংক্ষিপ্ত করে পড়াবো। এবং তোমাদের আমি জানিয়ে রাখি, আমি ভার্সিটি ব্যাচে যখন ক্লাস নেই, যা পড়াই পরীক্ষার মধ্যে অটুকুর মধ্যেই আসে, 100% আসে ঢাকা ইউনিভার্সিটির ক্ষেত্রে। আর তোমরা যারা ভাবছো ভাই এটাতে মেডিকেল হবে কি না, হ্যাঁ, এটাতে মেডিকেল হয়ে যাবে। কারণ ভার্সিটি মেডিকেলের খুব বেশি পার্থক্য নেই, কোশ্চেন প্যাটার্নেই হালকা পার্থক্য। বাট মেডিকেলের স্ট্যান্ডার্ড এতটাই নিচে নেমে গেছে যে ভার্সিটি এবং মেডিকেল দুটোই কভার হয়ে যাবে। আমি ভালো আছি, তোমরা সবাই কেমন আছো? একটু দ্রুত জানাও তো, সব ঠিকঠাক শুনতে পাচ্ছ কি না। জুমের লিঙ্ক দিয়ে দিছি, তোমরা জুমে আসতে পারো। জুমের সুবিধা হলো যে তোমরা ক্লাস শেষে আমাকে সরাসরি কোশ্চেন করতে পারবা, কোনো জায়গায় আটকে গেলে, কোনো জায়গায় শিখতে হলে। জুমের লিঙ্ক দিছি না গ্রুপের মধ্যে? এই গ্রুপে লিঙ্ক আছে। যারা যারা সরাসরি একেবারে রিয়েল টাইম আমার সাথে কানেক্টেড থাকতে চাও, জুমে চলে আসো সবাই। ওকে, তো আমরা দেখব কোন কোন জায়গায় আমরা পড়বো এবং কোন কোন পার্টগুলো আমরা পড়বো। দেখো, কোষ বিভাজন চ্যাপ্টারটা এইভাবে শুরু হয়েছে। তো এই জায়গা থেকে তেমন কিছু নেই। একটা শব্দ আছে, 9-10-এও আছে এটা, যে জাইগোটকে বলা হয় নিষিক্ত ডিম্বাণু, নট ডিম্বক। ডিম্বক ভিন্ন জিনিস। ওকে, ডিম্বক কথাটা এখানে ভুল আছে। তো ডিম্বক ভিন্ন জিনিস। তো আমি একটু বলে রাখি কেন এটা বলা হয়। দেখো, তোমরা দেখো তো, এটা যদি ডিম্বাণু হয়, হোয়াট ইজ দিস? ডিম্বাণু। এই ডিম্বাণু থেকে কি একটা প্রাণ তৈরি করা পসিবল? একটা নতুন প্রাণী তৈরি করা পসিবল? পসিবল কিন্তু না। কি করতে হয়? এর ভেতরে এই শুক্রাণুর নিউক্লিয়াসটা ঢুকতে, এই যে দেখো শুক্রাণুর ভেতরে যে নিউক্লিয়াসটা ছিল ভেতরে চলে আসছে, তাই না? তো প্রশ্ন হলো, এখন ডিম্বাণুটা কি? এই ডিম্বাণুটার একটা ক্ষমতা তৈরি হলো না? এই যে এখানে যে ডিম্বাণুটা দেখতে পাচ্ছ, ঠিক কিনা? এর একটা ক্ষমতা তৈরি হলো কি, এখন সে চাইলে একটা প্রাণের জন্ম দিতে পারবে। তো তখন কি একে আমরা শুধু ডিম্বাণু বলতে পারবো? না কিন্তু। কারণ এর মধ্যে শুক্রাণুর একটা পার্ট ঢুকে গেছে, তাই না? এবং ওই পার্টটা ঢুকছে বলেই কিন্তু এই ডিম্বাণুটা এখন পাওয়ারফুল হয়েছে। তাহলে এটার নাম আমি দিতে পারি না যে পাওয়ারফুল ডিম্বাণু, উর্বর ডিম্বাণু? ওই উর্বর কথাটাকে আমরা এইভাবে লিখি নিষিক্ত ডিম্বাণু। তাহলে এটা কিন্তু একটা প্রশ্ন, হ্যাঁ, জাইগোটকে কি বলা যেতে পারে? নিষিক্ত ডিম্বাণু। যেহেতু ডিম্বাণুর নিউক্লিয়াস এবং শুক্রাণুর নিউক্লিয়াস এখানে মিলিত হয়েছে, তাহলে জোড়া হলো না? জোড়াকে বায়োলজিতে বলা হয় জাইগোট। জাইগোট মানে কিন্তু জোড়া। জাইগোট মানে কি? জোড়া। তো এটা একটা পর্শন ছিল। এর পর্শনের পর আর কি এখানে থাকতে পারে? এখানে আর তেমন কিছু নাই। এখানে আর তেমন কিছু নাই। এখন দুইটা জিনিস আমি শুধু দেখাবো। এরা যদি একটা সেল হয়, এই সেলটাকে কিন্তু মাদার সেল বলা হয়, মাতৃকোষ, তাই না? কারণ এই মা থেকেই সন্তান তৈরি হবে। তাহলে দুটো কোষ তৈরি হলো। কয়টা কোষ তৈরি হলো? দুটো কোষ তৈরি হলো। তোমরা বলো তো, মা থেকে যে বাচ্চাগুলো তৈরি হলো, এই বাচ্চাগুলো কি পরিণত বাচ্চা নাকি কেবল ছোট অপরিণত বাচ্চা? বলো তো, এরা কি ধরনের বাচ্চা? অপরিণত বাচ্চা বা অপরিণত কোষ। তাহলে ওটা মাতৃকোষ ছিল, এটা অপরিণত কোষ। এই আছে না, আর পরিণত আছে না, তাহলে বলো তো এটাকে কি আমরা অপক্ক বলি না? পাকে নাই এখনো, বাচ্চা। তাহলে ওখান থেকে কিন্তু অপত্য কথাটা চলে আসছে। অপরিণত থেকে কিন্তু অপত্য কথাটা চলে আসছে। তাহলে এটার নাম হচ্ছে অপত্য কোষ। তাহলে অপত্য কোষ শব্দের অর্থ কি? জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে, বুঝছো, তোমাদের শব্দের অর্থ আছে। তাহলে মনে রাখবা, অপত্য কোষ শব্দের অর্থ হলো বাচ্চা কোষ, অপরিণত কোষ, কেবল জন্ম নেওয়া কোষ। তো এটাকে কি আমরা ডটার সেল বলবো নাকি সান সেল বলবো? বা এটাকে ছেলে বলবো না মেয়ে বলবো? খুবই সিম্পল।
যারা জন্ম দিতে পারে ভবিষ্যতে তারা তো মেয়ে হবে, ফিমেল হবে না। তাহলে অপত্য কোষের ইংলিশ হচ্ছে ডটার সেল, নট সান। ডটার দ্বারা ফিমেল বোঝায়, ফিমেল বলতে মা বোঝায়, ডটার বলতে অ্যাকচুয়ালি মা বোঝায়। আর মায়ের একটা ক্ষমতা থাকে বাচ্চা জন্ম দেওয়ার, কোষের তো ক্ষমতা আছে নতুন কোষ জন্ম দেওয়ার, তাই না? আচ্ছা, শেষ এই কথাগুলো তোমরা বলতেই পারো। সর্বপ্রথম সামুদ্রিক স্যালামেন্ডার হতে আমরা প্রথম কোষ বিভাজনটা পাই। আলেকজান্ডার ফ্লেমিং এটা দেখেছিলেন। তো এই ধরনের কোশ্চেনগুলার পড়া কি আমার উচিত? না। তুমি যদি আসলে চাও তুমি খুব ভালো মার্ক পাবা, তাহলে তোমাকে যেটা করতে হবে, কি কি পড়া যাবে না, কোন কোন জিনিসগুলো যদি আমি নাও পারি কিন্তু অন্য জায়গাগুলো পড়ে যেন অনেক বেশি মার্ক পাইতে পারি, সেদিকে ফোকাস দিতে হবে। তাহলে সাল পড়া বন্ধ করবা, সংখ্যাগুলো পড়া বন্ধ করবা, কে কি আবিষ্কার করছে, কে কি উক্তি দিছে, এগুলো পড়ার একদমই দরকার নেই। অ্যাক্সিডেন্টলি একটা আসে, কিন্তু তুমি যদি এগুলো না পড়ো, এত সময় পাবা যে অন্য কোশ্চেনগুলোতে তুমি আরও 4-5টা বাড়াইতে পারবা। বুঝতে পারছো আমার কথা? সব কি ক্লিয়ার? জুমে আসো যারা বিশেষ করে রিয়েল টাইম আমার সাথে ক্লাস করতে চাও। আচ্ছা, এই জায়গায় আমরা একটু দেখবো আজকে হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড। ওকে, সবাই কি ঠিকঠাক আছে তো নাকি? হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড, আসো এটা একটা সেট, মানে এটা একটা চলে গেল। ছোট ছোট স্লাইড দিব, পড়তে তোমার সুবিধা হবে। হ্যাপ্লয়েড ভার্সেস ডিপ্লয়েড, এটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। যে ব্যক্তি এই জিনিসটা বোঝে তার সেল ডিভিশন খুবই সহজ। হ্যাপ্লয়েড ভার্সেস ডিপ্লয়েড। আচ্ছা বলো তো, তুমি যদি এটা মানুষ হও, এটা তোমার কোষ, এটা তোমার বাবা না, তোমার এটা বাবা ধরা যাক, এটা বাবার শরীর, এটা হচ্ছে তোমার মায়ের শরীর। নিশ্চয় তোমার শরীরের ভেতরে তোমার বাবাও চাইবে কিছু একটু তথ্য পাঠাইতে। এই দেখো একটা ক্রোমোজোম পাঠাইলো, দেখছো? তোমার মাও চাইবে যে এই সন্তানের মধ্যে আমারও কিছু বৈশিষ্ট্য রাখা উচিত, ঠিক কিনা? তো তোমরা বলো তো, যে এখানে বাবা থেকেও আসছে, মা থেকেও আসছে, আসছে না? এখন প্রশ্ন হলো, তোমার বাবার শরীর থেকে একটা কালার আসছে না? দেখো তো, তোমার বাবার শরীর থেকে এটা আসছে না? তোমার বাবাও তো কাউরে না কাউরে সন্তান, তাই না? তাহলে এইটা কি তোমার দাদা থেকে তোমার বাবা পাইছে না? তাহলে তোমার দাদিও নিশ্চয় চাইছিল যে আমার সন্তানের মধ্যে কিছু একটা থাকুক। এই যে দেখো, তোমার দাদিও কি পাঠাইছিল তোমার বাবার শরীরে, এই যে দেখছো, ঠিক কিনা? এখন বলো তো, এই যে এখান থেকে এই যে যেটা আসলো, এটা তোমার মায়ের শরীরে কে পাঠাইছিল? কে পাঠাইছিল তোমার মায়ের শরীরে? তোমার নানি পাঠাইছিল এটা, ঠিক না? আবার তোমার নিশ্চয় নানা ছিল, তোমার আম্মার শরীরে এটা পাঠাই দিছে। তাইলে আমরা পৃথিবীতে যে কাউকেই দেখি না কেন মানুষের ক্ষেত্রে, তার শরীরে অ্যাকচুয়ালি তার বাবাও বিরাজ করে, তার মাও বিরাজ করে। কিন্তু আলটিমেটলি দেখো না, যে এই জিনিসটা কোত্থেকে আসছিল বলো তো? এই জিনিসটা আসছিল তোমার দাদা থেকে। তার মানে তোমার দাদার ক্রোমোজোম তোমার বাপের কাছে আসছে, তোমার বাপ থেকে আবার তোমার কাছে আসছে। তার মানে এই ক্রোমোজোমটা অ্যাকচুয়ালি তোমার দাদা, তার বাপের, তার বাপের, তার বাপের, তার বাপের, একেবারে প্রথম যে পুরুষরা ছিল সেখান থেকে তুমি পাইছো, তাই না? শুধু আসার সময় একটু একটু করে চেঞ্জ হয়েছে। এই জন্য তোমার দাদার চেহারা তোমার চেহারা এক না, তোমার বাপের চেহারা এবং তোমার চেহারা এক না, হালকা হালকা করে চেঞ্জ হয়েছে। বাট এগুলো কিন্তু অনেক আগের জিনিস, তাই তো? তো বন্ধুরা, প্রত্যেকটা মানুষের শরীরে এই রকম থাকে যে বাবার অংশও থাকে, মায়ের অংশ থাকে। তাহলে আমরা বলতে পারি না দুই সেট থাকে, মায়ের একটা সেট থাকে, বাপের একটা সেট থাকে। আমি একটা আমার মানুষের একটা কোষের কথা ভাবি, এই যে দেখো, তাহলে মায়ের শরীর থেকে পাঠাচ্ছে কি কি? ধরা যাক 1 নম্বর ক্রোমোজোমটা মা পাঠাইছে, মায়ের তো 46টা ক্রোমোজোম, তাই না? 23 জোড়া। 2 নম্বরটা পাঠাইছে মা, 3 নম্বরটাও, 4 নম্বরটা, সবে একটা একটা করে পাঠায়। এইভাবে কতগুলো পাঠাইছে বলো তো? মা পাঠাইছে 23টা। তাহলে এবার বাপে কি করবে? তোমার বাবাও তোমার শরীরের মধ্যে 23টা পাঠাই দিয়েছে। তাহলে দেখো তো, আমরা যদি এরকম করি, এখানে এক সেট আছে না? 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, ডট 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 23 নম্বর। তাহলে তোমার শরীরে এক সেট পাইছো কোত্থেকে? এটা বাবার কাছ থেকে হয়েছে, বাবার কাছ থেকে এক সেট পাইছো। তোমরা কি জানো এই এক সেটকে কি দ্বারা প্রকাশ করা হয়? সেটকে একটা এন দ্বারা প্রকাশ করা হয়। তো প্রশ্ন হলো, তোমার শরীরে তো তোমার মায়েরও এক সেট আছে, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, এইভাবে 23 নাম্বারটা, তাই না? তাহলে এটা তোমার মায়ের শরীর থেকে পাওয়া। এখানেও দেখো তোমার মাও এক সেট ক্রোমোজোম পাঠাইছে। তাহলে বলো তো, এখানে একটা এন, এখানে একটা এন, টোটাল কত হলো তোমার শরীরে?
দুইটা এন থাকলো, দুই সেট, 2n মানে কি দুই সেট, দুই বা ডিপ্ল, দুইকে আমরা কি বলি ডিপ্ল, দুই ওয়েট মানে মতো, তাহলে দুইটা সেটের মতো। তোমার শরীরে কয়টা সেটের মতো জিনিস আছে? দুই সেটের মতো বা দুই সেট জিনিস আছে, ঠিক না? তাহলে বাপে কি করছে, তোমার বাপ মায়ে পাঠাইছে এক সেট আর বাপে পাঠাইছে তোমার শরীরে এক সেট, তাই না? এই যে এন এবং এন। তাহলে প্রশ্ন হলো, ভালো করে দেখো, প্রশ্ন হলো কিসের ভেতর করে পাঠাইছে? তোমার মা একটা ডিম্বাণুর ভেতর দিয়ে এক সেট পাঠিয়ে দিয়েছে এবং তোমার বাবা একটা শুক্রাণুর মধ্য দিয়ে তোমার শরীরে এক সেট পাঠিয়েছে, তাই না? তাহলে এটাও এন, এটাও এন। খেয়াল করছো? তুমি মানুষটা, ভালো করে দেখো, তুমি মানুষটা 2n, তোমার বাবা যে শুক্রাণু পাঠাইছে দিস ইজ শুক্রাণু, দিস ইজ এন, তোমার মা যে ডিম্বাণু পাঠাইছে দিস ইজ ডিম্বাণু, দ্যাট ইজ এন। দুইজন মিলে একটা জাইগোট তৈরি করলো, তাহলে বলো তো 2n না? দিস ইজ জাইগোট। ভালো করে দেখো, দিস ইজ জাইগোট। এই জাইগোট থেকে তুমি মানুষ হইছো, মানুষটা 2n। তাহলে এবার বলো, শুক্রাণু এবং ডিম্বাণু সিঙ্গেল এন না? তোমরা কি জানো সিঙ্গেল এনকে কি বলা হয়? এক সেট বা হ্যাপ্লয়েড। তাহলে হ্যাপ্লয়েড শব্দের অর্থ কি? এক সেট। প্রশ্নের উত্তর দাও এবার, এই জায়গাটার দিকে সবাই তাকাও, এই জায়গাটা এখানে বলছে, এই যে অনেকে চলে আসছো, এত পরে কি হবে, একদিন তো মরে যাব, তুই আগে মরে যা। হ্যাঁ চিন্ময়, তো চিন্ময় তুই করে বলা যাবে না, চিন্ময় বাচ্চা, চিন্ময় মইরা যাও। এই প্রশ্নের উত্তর দাও কমেন্ট বক্সে। আমি এই স্লাইডটার সবার কাছ থেকে কনসেপ্ট বুঝছো কি না আমি দেখতে চাই। বলো তো মানুষ এর মধ্যে কয় সেট ক্রোমোজোম আছে? কমেন্ট বক্স ফাঁকা, ওরা লিখতেছে, এসব লিখে কোনো লাভ নেই, বুঝছো? ভেরি গুড। তাহলে মানুষ কি হ্যাপ্লয়েড না ডিপ্লয়েড? মানুষ কি ডিপ্লয়েড। এবার বলো, মানুষের শরীরে এক সেট করে বাপ মার কাছে চলে আসছে, তাহলে এক সেটকে কি বলা হয়? প্রত্যেক সেটকে কি বলা হয়? হ্যাপ্লয়েড। এরা কি বলে না বলে। আবার আবার বলো যে শুক্রাণু হ্যাপ্লয়েড না ডিপ্লয়েড? ডিম্বাণু হ্যাপ্লয়েড না ডিপ্লয়েড? ভেরি গুড। তাহলে শুক্রাণু এবং ডিম্বাণুকে আমি এইভাবে বলতে পারি না, পুংগেমিট এবং স্ত্রীগেমিট। তাহলে এবার বলো, পুংগেমিট হ্যাপ্লয়েড না ডিপ্লয়েড? পুংগেমিট বা শুক্রাণু হ্যাপ্লয়েড না ডিপ্লয়েড? এবার বলো, স্ত্রীগেমিট বলতে আমি ডিম্বাণুকে বুঝিয়েছি, স্ত্রীগেমিট হ্যাপ্লয়েড না ডিপ্লয়েড? তাহলে এবার যদি প্রশ্ন করি যে গেমিট হ্যাপ্লয়েড না ডিপ্লয়েড? গ্যামিট হ্যাপ্লয়েড না ডিপ্লয়েড? হ্যাপ্লয়েড। সাবাস, দুইটা গেমিট একসাথে হলে জাইগোট হয়। বলো তো জাইগোট হ্যাপ্লয়েড না ডিপ্লয়েড? জাইগোট থেকে যে মানুষ তৈরি হয়, মানুষ হ্যাপ্লয়েড না ডিপ্লয়েড? তাহলে একটু ভালো করে দেখো তো, এই যে জাইগোট থেকে মানুষ তৈরি হলো, 2n থেকে 2n হলো, এখানে মাইটোসিস হয়েছে না মিওসিস হয়েছে? মাইটোসিস না মিওসিস হয়েছে? এই যে চিন্তা ভাবনা না করে লেখে মিওসিস, মাইটোসিস হয়েছে। ওকে, এবার বলো তো, এই মানুষই তো শুক্রাণু তৈরি করে না? আর হাতের লেখা সুন্দর না। এই মানুষই কি এই শুক্রাণু তৈরি করে না? এই মানুষই কি এই ডিম্বাণু তৈরি করে না? এবার বলো তো, একটা মানুষ যদি 2n হয়, সে যদি শুক্রাণু তৈরি করে, সেটা তো n, তাই না? তাহলে এখানে মাইটোসিস না মিওসিস হবে? মুহিব, মিওসিস। একটা মানুষ যখন 2n এবং সে একটা ডিম্বাণু তৈরি করে, ডিম্বাণুটা তো n, এখানে কি হবে? মিওসিস, তাই না? তাহলে এখন প্রশ্ন বলো তো, শুক্রাণু এবং ডিম্বাণুগুলাকে যদি আমি বলি জনন কোষ, কি বলি? জনন কোষ। এটা পুং জনন কোষ, এটা স্ত্রী জনন কোষ। এটা পুংগেমিট, এটা স্ত্রীগেমিট। তাহলে এবার বলো, মানুষের দেহে জনন কোষ তৈরির প্রক্রিয়াকে কি বলা হয়? মাইটোসিস না মিওসিস? মানুষের দেহে জনন কোষ তৈরির প্রক্রিয়াকে কি বলা হয়? মিওসিস। আচ্ছা, তোমাদের কি কনসেপ্টগুলো ঠিক হয়ে গেছে বলো তো? কোনো প্রশ্ন যদি এখানে আসে পারবা না? প্রশ্নগুলো কিন্তু খুব সহজ, প্রশ্নগুলো খুবই সহজ। শেষ, আসো এবার। আমরা এখানে যা যা ছিল আমরা কিন্তু সবকিছুই পড়ে ফেলেছি। এখন আমরা
সেল ডিভিশন পড়বো। সেল ডিভিশনের ক্ষেত্রে আমরা অ্যামাইটোসিসটা পড়বো, ঠিক আছে? প্রথমে আমরা অ্যামাইটোসিস, আমরা শুধু একটু দেখে নিব যে অ্যামাইটোসিস এমন কিছু আছে কি না যে জিনিসগুলো আমাদের ফোকাসে রাখা উচিত। আমি কনসেপ্টটা বুঝিয়ে দিব, তোমাদের মনে থাকবে। দেখো, কোনো জটিলতা নাই, জটিলতা নাই, কোনো মাধ্যমিক পর্যায় নাই, প্রত্যক্ষ শব্দগুলো দেখো। অ্যামাইটোসিসে 2টা শিশু কোষের উৎপত্তি লাভ হয়, ঠিক আছে মহিম? শেষ, এখানে তেমন কিছু নেই পড়ার মতো। এখানে শুধু একটু পার্ট আছে, এইটা আসবে, হ্যাঁ, বোল্ড করে দেওয়া আছে। আর কিছু নেই, অ্যামাইটোসিস ডান। বন্ধুরা আসো, অ্যামাইটোসিস মানে কি বলতো? মাইটোসিস নহে, তাই না? অ্যামাইটোসিস মানে কি? মাইটোসিস নহে। মাইটোসিসে কি তৈরি হয় বলতো? এরকম স্পিন্ডল ফাইবার তৈরি হয় না? হয় কিনা বলো, হয় কিনা? মাইটোসিসে আরেকটা জিনিস হয় বলতো, এই যে ক্রোমোজোমগুলাকে এই স্পিন্ডল তন্তু ধরে এই পাশ থেকে ও পাশে, এই পাশ থেকে পাশে যায় না, সেন্ট্রোমিয়ার বিভক্ত হয়, ইত্যাদি ইত্যাদি, হয় কিনা? তাহলে বলো তো অ্যামাইটোসিস মানে কি? তাহলে যখন আমি মাইটোসিস বলবো তখন মানে কি? তখন মানে হলো যে অ্যামাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় স্পিন্ডল তন্তু তৈরি হয় না, অ্যামাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় কখনো ক্রোমোজোমও অংশ নেয় না, তাই না মুহিব? তাহলে এবার বলো তো, তোরা তো বুঝছো নাকি? এটা মিশাই দিলাম আমি, আবার দেখো। মাইটোসিসে স্পিন্ডল যন্ত্র তৈরি হয়, মাইটোসিসে ক্রোমোজোমগুলো দৌড়াদৌড়ি করে এবং বিভাজন হয়, এটা তো তোমরা জানো। যে আমি মাইটোসিস বলছি, তাহলে স্পিন্ডল যন্ত্র তৈরি হবে না এবং সেখানে ক্রোমোজোমের ব্যাপার স্যাপার থাকবে না। তাহলে এখন প্রশ্ন হলো যে এগুলো যদি না থাকে অ্যামাইটোসিসে কি হবে? খুবই সিম্পল, যেহেতু এই জটিল জিনিসগুলো নাই, তাহলে জটিলতা ছাড়া সরাসরি বিভাজন হবে। জটিলতা ছাড়া সরাসরি বিভাজন হবে, তাই না? আবার বলো তো, ক্রোমোজোম যদি না থাকে তাহলে কি থাকবে? ডিএনএ থাকবে। সিম্পল। তাহলে অ্যামাইটোসিসে এই 2টা জিনিস তোমার মাথায় রাখতে হবে, কোনো জটিলতা হবে না, রাইট? স্পিন্ডল যন্ত্র যদি না হয় তাহলে কোনো জটিলতাই থাকবে না, ক্রোমোজোম যদি না থাকে তাহলে ডিএনএ অংশ নেবে, ঠিক আছে মুহিব? আচ্ছা, এবার আমি পুরো ব্যাপারটা বলতেছি। ইটস এ সেল, ওকে? সেলের মধ্যে এই যে দেখো, ও তোমাদের বইয়ে যেটা আছে ওইটাই দিই, এটা নিউক্লিয়াস ধরা গেল, এটা কিন্তু নিউক্লিয়াস না বাবা। তো যাই হোক, এবার বলো কি হবে? প্রথমে যেটা হবে, তোমরা বলো তো, নিউক্লিয়াসটাকে একটু চাপ খাইতে হবে না? দুই পাশে যেহেতু নিয়ে যাওয়ার কোনো ব্যাপার স্যাপার নাই, স্পিন্ডল যন্ত্র যেহেতু নাই, তাহলে আমরা কাজ করবো, গালটা এরকম টিপ দিব, এরকম করো, বুঝছো? টিপ দিলে কি হবে? ভেতরে যে ডিএনএটা আছে, সরি, ভেতরে যে নিউক্লিয়াসটা আছে এরকম হবে না? ডাম্বেলের মতো হবে কি না? এই তো, ঠিক কি না? একটু পরে কি হবে জানো? এইটা গালটা আরো ভেতরে ঢুকে যাবে, তাহলে এটা যে আরো ভেতরে চাপ দেয়, এই পার্টটা খুলে এদিকে যায়, এই পার্টটা এদিকে খুলে যায়, তাহলে এটা এদিকে গেল, এই পার্টটা খুলে এদিকে গেল, যে ভেতরে গেছিল, তাহলে এটা এই যে স্পর্শ করবে, এই যে এটা পরস্পরকে স্পর্শ করবে। প্রশ্ন হলো এখানে কোনো জটিলতা আছে? কোনো জটিলতা ছাড়া এখানে কি হলো? নিউক্লিয়াসে সরাসরি 2 ভাগ হয়ে গেল, ওকে? বিভাজন হইলো না? তো এইটার নামই কিন্তু মুহিম অ্যামাইটোসিস। কোনো মাধ্যমিক পর্যায়ে নেই, মানে খুব জটিল মাধ্যমিক পর্যায়ে নেই। এখানে একটা টার্ম একটু পড়াই তোমাদের। এই বলো তো, নিউক্লিয়াসকে আমরা কি বলি? ক্যারিয়ন বলি না? বলি কি না? নিউক্লিয়াসের নাম কি? ক্যারিয়ন। ক্যারিয়ন মানে নিউক্লিয়াস। তো নিউক্লিয়াসের চাপ খাইছে না এখানে? বলো তো, পাতলা হয়ে গেছে না? চাপ খাইছে না? তো এই ধরনের ঘটনাটাকে বলা হয়, এই ধরনের চাপ খাওয়াকে বলা হয় স্টেনোসিস হওয়া, স্টেনোসিস। তাহলে বলো তো, ক্যারিয়নটা বা নিউক্লিয়াসটার মধ্যে চাপ খাইছে না এখানে?
তাহলে এই পুরো ব্যাপারটার নাম কি আমি বলতে পারি? ক্যারিওস্টেনোসিস। পরীক্ষায় যদি প্রশ্ন করি হোয়াট ইজ ক্যারিওস্টেনোসিস, তোমরা বলবা নিউক্লিয়াসটার মাঝখানে ভাঁজ হওয়া। স্টেনোসিস মানে ভাঁজ। পারবা এটার উত্তর দিতে বন্ধুরা? পারবা এটার উত্তর দিতে? আমার কিছু স্টুডেন্ট আছে যে কোর্সে যাই সেখানে এদের সাথে আমার দেখা হয়, দেখছো, আসে যায় আসে যায় আসে যায়। ক্যারি অন অর ক্যারি অন, কিছুই না কিছুই না। দুর্বল ছাত্রদের পড়ানো খুব কঠিন। চিন্ময় সাহাকে ক্লাস থেকে তোমরা সবাই বের হয়ে যেতে বলো। আসো, শেষ মুহিম। প্রশ্ন তো একটা আছে যেটা পরীক্ষায় আসবে, আসছিল, বারবারই আসবে। আচ্ছা, পরীক্ষায় যদি আমি তোমার জিজ্ঞেস করি, বলো তো অ্যামাইটোসিস কোষ বিভাজন কাদের কাদের ক্ষেত্রে ঘটে? তুমি তো বলতেছ আ ই, তুমি এরকম করতেছো, তার মানে কি তুমি আসলে জানো? এই যে গভীর যে চিন্তা ভাবনা করতেছো, তার মানে কি তুমি জানো? তুমি কিন্তু জানো না। আমি তোমার কি জিজ্ঞেস করলাম, বলো তো অ্যামাইটোসিস ঘটে কোন কোন দেহে? তুমি বলতেছো আ ই। এখন আমি তোমাকে কি বলবো? ব্যা ব্যা করলে হবে? ছাগলের মতো পড়তে হবে, তাই তো বলবো। বলবো কি না বলো তো? আমি কি বলবো? ব্যা ব্যা করলে হবে? পড়ালেখা করা লাগবে। তাহলে দেখছো, তুমি কিন্তু তোর উত্তর পেয়ে গেছো। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমি এখানে ফ্ল্যাগ দিয়ে রাখি, ফ্ল্যাগ দিয়ে রাখলাম, যেটা পরীক্ষায় আসবে। তাহলে কি শেখাচ্ছিলাম মুহিম? অ্যামাইটোসিস কোন কোন প্রাণীতে হয়? তুমি উত্তর করছো কি আহ, আ, ই। আমি বললাম ব্যা ব্যা করলে হবে না, পড়ালেখা করতে হবে। দেখো, এ আ ই। ইতে হচ্ছে ইস্ট, এতে হচ্ছে এককোষী, হ্যাঁ ধরো এমিবা আছে না, ওই যে এমিবা আছে। তাহলে দেখো এ আ ই, এতে হচ্ছে এমিবা। ঠিক আছে, এটা তোমার উত্তর ছিল। আমি কি বলছি তোমার? ঝাড়ি দিছি না ব্যা ব্যা বললে? দ্যাট মিন্স কি বলো তো? ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া। স্লাইড যেহেতু অ্যাড করতে পারি না, এখন আমি তোমাদের প্রশ্ন করবো, দেখি প্রশ্ন উত্তর দিতে পারো কিনা। 1 নম্বর বলো, নিউক্লিয়াসের ভাঁজকে কি বলা হয়? ভাঁজ হওয়ার প্রক্রিয়া, উত্তর দাও। বলো। 2 নম্বর হচ্ছে জনন কোষ, জনন, মাতৃকোষ, গ্যামিট, এগুলোর মধ্যে কোনটাই শুধুমাত্র সিঙ্গেল এন? বলো, এই 3টার মধ্যে কোনগুলা হচ্ছে সিঙ্গেল এন? 3 নম্বর, 3 নম্বর হচ্ছে অ্যামাইটোসিস। ঘটে কাদের? দিস ইজ ইনস্ট্যান্ট ফিডব্যাক। আমি সবার কমেন্ট দেখব। দেখি পারো কিনা সবাই। কি উত্তর দিতে পেরেছো? আচ্ছা, এই চ্যাট বক্সটা এরকম করে রাখলে আমি কিছু বুঝি? সবার চ্যাট দেখতে হবে না? বড় করা মানে কি ডানে বামে বড় করা? এই যে উত্তর দিতে পারছো তোমরা, পরীক্ষায় 100% মার্ক পেয়ে গেছো। বায়োলজি নিয়ে আর তোমাদের কোনো চিন্তা নেই। যাও, আর পড়তেই হবে না তোমাদের। মুহিব, এদেরকে বিদায় জানাও। নিউক্লিয়াসের ভাঁজ
নিউক্লিয়াস মানে হচ্ছে ক্যারিয়ন, ভাঁজ মানে হচ্ছে স্টেনো। তো প্রক্রিয়া যেহেতু বলছে ওসিস, ঠিক আছে। জনন কোষ মানে শুক্রাণু ডিম্বাণু, এন। গ্যামিট, ওই জনন কোষের আরেক নাম হলো গ্যামিট। আর জনন মাতৃকোষ যেই না বলছে মনে রাখবো, এটা আমাদের শরীরের কোষ, আর আমাদের শরীরের কোষ মানে 2n। অ্যামাইটোসিস ঘটে কাদের? এ আ ই বে বে, রাইট? এই তো, তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো সবাই? শুয়ে হবে না, এটা রাখেন, এখন হবে না, রাখেন রাখেন। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? অ্যামাইটোসিস ডান, ওকে। তোদের যদি সামনে এনে প্রশ্ন করা শুরু করি, ভাইবা দেওয়া, তাহলে তোরা পারবি না। ওরা ওরা যে বোঝে, ওরা যে পরিমাণ বোঝে, তোমরা তাদের ধারে গেছো না। বন্ধুরা, এবার আমরা মাইটোসিস দেখবো। হ্যাঁ, মাইটোসিস থেকে কি কি প্রশ্ন আসে তোমাদের যদি এবার জিজ্ঞেস করি মাইটোসিস মানে কি বলো তো? দুইটা জিনিস তোমরা তো বলবো ভাইয়া কিছুক্ষণ আগে পড়াইছেন। এক নাম্বার হচ্ছে এখানে স্পিন্ডল যন্ত্র থাকবে, দুই নাম্বার হচ্ছে এখানে ক্রোমোজোম থাকবে, তাই না? মাইটোসিস কিন্তু এইটাই। কিন্তু মাইটোসিসের একটা বিশেষ উদ্দেশ্য থাকে। আমাদের যদি কোনো জায়গা একটা কোষ পড়ে যায়, ওই কোষটা আমাকে তৈরি করতে হবে। প্রশ্ন হলো, নতুন যে কোষটা দিয়ে আমি রিপ্লেস করলাম জায়গাটা, ক্ষতটা পূরণ করলাম, আমি কি ভিন্ন ধরনের কোষ নিয়ে আসবো? না, আমার শরীরের কোষগুলো যেমন ঠিক তেমনই কোষ নিয়ে আসবো, আনবো না। এবং আমার শরীরের কোষগুলোতে যা যা আছে তাই তাই ওখানে নিয়ে আসবো না। তাহলে মাইটোসিসে কিন্তু একটা দারুণ জিনিস থাকে, সেটা হলো আগে যা ছিল পরেও তাই থাকবে। সমান চিহ্নের ওই পাশে যা ছিল সমান চিহ্নের এই পাশে পরেও তাই থাকবে। এই জন্য এটাকে বলা হয় সমানকরণ বিভাজন বা সমীকরণিক বিভাজন। ইংলিশে বলা হয় ইকুয়েশনাল ডিভিশন। তোমরা কি বুঝতে পেরেছো? বলো তো, আগের কোষের আকার যেমন ছিল পরের কোষের আকার তেমন হইতে হবে না। কারণ আমার এখানে একটা কোষ হারাই গেছে কোনো কারণে, আগে যেটা ছিল ওইরকমই রাখতে হবে না। আগে কোষটা যেরকম ছিল ওই রকমই সব কিছু করতে হবে না। তাহলে আকার বলো, সংখ্যা বলো, গুণাগুণ বলো, এভরিথিং সমান থাকবে। এই জিনিসটা মাথায় ভালো করে সেট করে নাও, ওকে? ওগুলো এখানে বলা আছে, দেখো। সংখ্যা, গুণাগুণ, গঠন, আকৃতি সব কিছু আগের মতোই থাকবে। এরপর আমরা এইটা নিয়ে কথা বলবো। এগুলো 9-10-এর পড়া। আচ্ছা, পরীক্ষায় এখন প্রশ্ন আসবে কোথা থেকে জানো? এগুলো তো আমরা শিখেই ফেলবো। পরীক্ষায় প্রশ্ন আসবে এই যে এইটা থেকে, আর প্রশ্ন আসতে পারে এই লাইনটা থেকে, এইটা থেকে আর এইটা থেকে। এটা আমি ব্যাখ্যা করতেছি, ওইটা আমি বলতেছি। আচ্ছা বলো তো, এখানে সংখ্যা বলতে কিসের সংখ্যা বলছে? আগে একটা কোষ ছিল যা 23টা ক্রোমোজোম ধরা যাক, তাহলে পরের কোষের কি আকারটা কি সেম হবে না? এইটা দেখতে যত বড় এই কোষ দুটো তত বড় হবে না? তাহলে গঠন আকৃতিটা আমাদের ডান, ঠিক আছে মহিম? সংখ্যা বলতে কি বোঝাচ্ছে জানিস? এখানে 23টা ক্রোমোজোম যদি থাকে, এদেরও কয়টা ক্রোমোজোম থাকবে? 23টা ক্রোমোজোম থাকবে। তাহলে সংখ্যাটাও সমান হয়ে গেল। প্রশ্ন হলো এবার গুণাগুণ। এই গুণাগুণটাই মানুষ বোঝে না। মনে রাখবা, গুণাগুণ বলতে বোঝায় জিন বা ডিএনএ। জিন, জিন মানে কি? তথ্য না? তাহলে এই 23টা ক্রোমোজোমে যে সকল তথ্য আছে, এই এই 23 ক্রোমোজোমে সেই তথ্য থাকবে না? এই 23 ক্রোমোজোমে তো সেম তথ্য থাকবে, থাকবে কি না? এখানে কোনো পার্থক্য আছে? এখানে কোনো ক্রসিং ওভারের ব্যাপার স্যাপার আছে? বৈচিত্র্যের পরিবর্তন আসার সুযোগ আছে? বিনিময় হওয়ার সুযোগ আছে? নাই। তাহলে মনে রাখবা, সংখ্যা বলতে বোঝায় একটি কোষের নিউক্লিয়াসে থাকা ক্রোমোজোমের সংখ্যা। গুণাগুণ বলতে বোঝায় সেই ক্রোমোজোমের তথ্যগুলোর কথা। আর গঠনাকৃতি বলতে বোঝায় যে মাতৃকোষ দেখতে যা 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 আছে এরও তাইটাই থাকবে। বুঝতে পেরেছো সবাই এটা? এবার চলে আসি আমরা কনসেপ্টে। দেখো, এটা একটা কোষ, এটা একটা নিউক্লিয়াস, ওকে? তোমরা বলো তো, এই নিউক্লিয়াসটাকে আমি যদি একবার বিভাজন করি কয়টা নিউক্লিয়াস হবে? দুইবার না? দুইটা হবে না? তাহলে আমরা এখানে লিখতে পারি নিউক্লিয়াস একবার বিভাজন হইল, তাই তো? এই যে সাইটোপ্লাজম পোরশনটা আছে না, ওটা একবার ভাগ করলে এই সাইটোপ্লাজমের দিকে আসবে না, আর বাকি ওর দিকে আসবে না? তাহলে আমরা দেখলাম যে সাইটোপ্লাজমও কয়বার বিভক্ত হয় মহিম?
তোমরা কি বুঝছো জিনিসটা? তোমরা কি জিনিসটা বুঝছো? তাহলে এই যে এই জায়গায় একটা সমস্যা আছে, তোমাদের বই এটা বলা নাই কিন্তু মিওসিসে গিয়ে বলছো, মনে রাখবা। তোমরাই বলো তো, নিউক্লিয়াসে কি ক্রোমোজোম থাকে না? এখানে কি ক্রোমোজোম থাকে না? তাহলে নিউক্লিয়াস একবার বিভাজিত হওয়া মানে কি? আমি এটা বলতে পারি না ক্রোমোজোম একবার বিভাজিত হওয়া, এই তো নাকি? তাহলে আজ থেকে যদি আমি প্রশ্ন করি, মাইটোসিসে নিউক্লিয়াসের বিভাজন এবং সাইটোপ্লাজম এর বিভাজন কয়বার হয়? একবার। একবার, তোমরা বুঝছো। তো সমস্যাটা যদি হয় এমন করে, তো অপশনের মধ্যে আমি দিচ্ছি ক্রোমোজোম, তাহলে তোমার কি মাথা ঘুরে যাবে না? মাথাটা ঘুরে যাওয়া যাবে না। তাহলে এখানে আমি একটু মার্ক করে দিয়ে দিলাম। কি মার্ক দেবো মহিম? লাভ সাইন দিয়ে দিই এখানে একটা। ওকে, আচ্ছা। তাহলে আমাদের এই জায়গাটা ডান, আর এখানে কিছু নাই, এগুলো কিচ্ছু পড়তে হবে না। এই জায়গাটা দেখো, এই জায়গাটা খুব সহজে মনে রাখার একটা উপায় আছে, আমি তোমাদের বলতেছি। মাইটোসিস কোথায় ঘটে? ভালো করে দেখছো, মাইটোসিস কোথায় ঘটে? অনেক তথ্য আছে, এটা পরীক্ষায় আসবে, বাট আমি তোমাদের একটা সহজ উপায় শিখিয়ে দিচ্ছি। মেডিকেলে আসলে এগুলো করতে পারবা, কাভার করতে পারবা। শোনো, আমি যখন 1 বছর আগে ভার্সিটি বাসে পড়াচ্ছিলাম, আমি আমার স্টুডেন্টদের বলছি তোমরা মেডিকেলে পরীক্ষা দিবা, ফর্ম ওঠাও। তো ওরা বলতেছে ভাইয়া আমরা তো ভার্সিটি প্রিপারেশন নিচ্ছি, আমার তো মেডিকেল হবে না। তারপরও কিছু পাগলা আছে যেগুলো আমার কথা শুনে ফর্ম উঠাইছে, পরীক্ষা দিচ্ছে। ঢাকা মেডিকেলের র্যাঙ্কিং থেকে শুরু করে সারা দেশে প্রচুর স্টুডেন্ট চান্স হয়েছে। তো তুমি যখন এখানে পড়তেছো, মনে রাখবা তোমার ব্যাকআপের মেডিকেলেরও একটা বড় অংশ হয়ে যাচ্ছে। ফিজিক্স কেমিস্ট্রিতে তোমাকে আটকানো কঠিন, তোমাকে ইংলিশে আটকানো কঠিন, জিকে সবাই সেম পরিমাণ পারে, শুধু বায়োলজিতে একটু থাকলে তোমার প্রিপারেশন সোনায় সোহাগা হয়ে যায়। বুঝছো? কোথায় ঘটে এই জিনিসটা আমি বলি। আচ্ছা, আমরা তখনই শিখলাম না যে এই যে একটা শুক্রাণু কিংবা একটা ডিম্বাণু যখন একটা মানুষের দেহ থেকে উৎপন্ন হয়, এইটা বলো আর এইটা বলো, মানুষ তো 2n না, আর এরা কি মুহিব n, তাহলে এখানে কি মিওসিস ঘটে না? এই সময়টাতে শুধু মিওসিস ঘটে, তাই তো? এছাড়া যত জায়গা আছে সব জায়গায় কিন্তু মাইটোসিস ঘটে। তাহলে আমি এক কাজ করি, এটা মানুষ, মানুষের দেহ থেকে শুক্রাণু, এই যে দেখো তো কোথা থেকে শুক্রাণু উৎপন্ন হয়, এই যে এখানে দুইটা জিনিস থাকে। কি জিনিস থাকে তোমরা জানো? ডিম্বাণু কোথা থেকে উৎপন্ন হয়? মেয়েদের এই যে এই জায়গা থেকে আর এই জায়গা থেকে উৎপন্ন হয়। তাহলে সামহাও যদি আমি এটাকে একটু লাল কালার করে রাখি, পিঙ্ক কালার, তাহলে এই পিঙ্ক কালার বাদে যত জায়গা আছে যাই হোক না কেন, সব তোমরা কি লিখবা? কালার কোড দিয়ে দিলাম। ঠিক আছে, এখান থেকে কি আসে? ডিম্বাণু। এখান থেকে কি আসে মুহিম? শুক্রাণু। এখন আমি প্রশ্ন করি যে এই দুইটা বাদে যে জায়গায় দেখবা সব জায়গায় মাইটোসিস। ঠিক আছে, এই যে দেখো মাইটোসিস। বলো তো আমাদের শরীরের যদি এই যে ক্ষত হয়, ক্ষত পূরণ হচ্ছে কি? মাইটোসিস। আমাদের এই শরীরটা লম্বা হচ্ছে কি? মাইটোসিস। প্রস্থ বরাবর বাড়ছে কি? মাইটোসিস। এভরিথিং মাইটোসিস, রাইট? শরীরের বৃদ্ধি বলো, আকার বৃদ্ধি বলো, দৈর্ঘ্য বৃদ্ধি বলো, সব কিছুই হচ্ছে মাইটোসিস। ওকে, তাহলে মিওসিস কোথায় শুধু ঘটে? প্রাণীতে। সেটা হচ্ছে এই যে জনন আঙ্গের ভেতরে জনন মাতৃকোষ থাকে, সেখান থেকে শুধু এই জনন কোষগুলা, এই যেগুলা, দিস ইজ জনন কোষ। এই জনন কোষ তৈরিতেই শুধুমাত্র কি হয়? মিওসিস হয়। সেম জিনিসটা এবার আমি তোমাকে উদ্ভিদে দিই। চুপ করে এখানে আমি একটা উদ্ভিদে দিই। একটা উদ্ভিদ তো এরকম থাকে না, ছোটবেলায় বীজ মুহিম। এই উদ্ভিদটা পরে কিছুদিন পর কি এরকম একটা নিচে বাড়ে, উপরে দিয়ে অঙ্কুরিত হয়। এই উদ্ভিদটা একদিন কি হয়? এরকম হয় না, নিচের দিকে এটা হয় কি না? একটা সময় এই উদ্ভিদটাতে কি হয়? এই যে এখানে ফুল ধরে, ধরে কিনা, এই যে এখানে ফুল, শুধুমাত্র এই ফুলের ভেতর বাদে, হ্যাঁ,
ফুল মানে জননাঙ্গ বাদে বাকি যতগুলো জায়গা আছে সব জায়গায় বিভাজন মানেই মাইটোসিস। তো বলতো এবার যে বীজের অঙ্কুর উদ্গম কি? মাইটোসিস। ভ্রূণ তৈরি কি? মাইটোসিস। ভ্রূণের মূলের বৃদ্ধি কি? মাইটোসিস। ভ্রূণের অঙ্কুর উদ্গম কি? মাইটোসিস। উদ্ভিদের এই যে এগুলো প্রসেস করলে কেম্বিয়াম পাওয়া যায়, কেম্বিয়াম মানে কি? মাইটোসিস। শুধুমাত্র মিওসিস কখন ঘটে? যখন তাদের এই যে ফুলের মধ্যে শুক্রাণু কিংবা ডিম্বাণু তৈরি হয় তখন। ঠিক আছে? তাহলে বাকি সব জায়গায় মাইটোসিস, এখানে সব জায়গায় মাইটোসিস। তোমরা কি কনসেপ্টটা বুঝছো? এই যে দেখো তো এখন এই জিনিসটা পড়লে পারো কি না? দেখো উদ্ভিদের কাণ্ড মাইটোসিস, শাখা প্রশাখার শীর্ষ মাইটোসিস, মূলের যে বাড়তেছে ছোটবেলায় মাইটোসিস, ক্যাম্বিয়াম মাইটোসিস, এভরিথিং, জীবদেহের সকল অঙ্গ প্রত্যঙ্গ মাইটোসিস, শুধুমাত্র পিঙ্ক কালার করার জায়গাগুলোই মিওসিস। বন্ধুরা বুঝতে পেরেছো? এই ধরনের প্রশ্ন দিলে তোমাদের আটকাইতে পারবে? এ ধরনের প্রশ্ন দিলে কি তোমাদের আটকাইতে পারবে? জয়েন করে 1 জন, 20 জন করে লেফট করে। কি কমেন্ট নাই কেন তোমাদের? কমেন্ট নাই কেন? জুমে কমেন্ট করো। তোমরা যদি লাইভ ক্লাস না করো তোমাদের রেকর্ডেড ক্লাস দিয়ে দিব, তাই না? প্রবলেম সলভ। আসো, এই জায়গাটা আমরা কভার করে ফেলেছি। মাইটোসিস এগুলো রিডিং পড়লেই পারবা, সমস্যা নেই। কিন্তু সংখ্যা দেখো, এই সংখ্যাগুলো আমি শুধু মার্ক করে দিচ্ছি। মানুষের দেহে মোটামুটি এই ধরনের কোষ থাকে, হ্যাঁ, আর তেমন কিছু এখানে নাই। মানুষের কিছু কিছু কোষ আছে যেগুলো কোনো বিভাজিত হয় না, মানুষ বা বলো লাল রক্ত, কিন্তু সেটা পরিণত হইতে হবে। পেশি কোষ, স্নায়ু কোষ, উদ্ভিদের স্থায়ী কোষ। এই লাইনটা একটু দেখে রাখো, কারণ এগুলো কখনো বিভাজিত হয় না, বুঝছো? এগুলো বিভাজিত হয় না। এখন আমরা ইন্টারফেস এবং অন্যান্য জিনিস নিয়ে কথাবার্তা বলবো। এখানে উদ্দীপনার কথা বলা আছে, সাইক্লিন সিডিকের কথা বলা আছে, গ্রোথ ফ্যাক্টরের কথা বলা আছে, কিডনির এরিথ্রোপয়েটিনের কথা বলা আছে, ইন্টারফেজ নিয়ে কথা বলা আছে, ইন্টারফেজের বিপাকীয় নিউক্লিয়াস নিয়ে কথা বলা আছে। ঠিক আছে? এখানে বিভিন্ন ধরনের দশা নিয়ে কথা বলা আছে, রিসেপ্টর প্রোটিন নিয়ে কথা বলা আছে, কোন ধাপে কি কি ঘটে এগুলো নিয়ে কথা বলা আছে, এবং সবার শেষে হচ্ছে এই জিনিসটা আছে, কোষচক্রের নিয়ন্ত্রণ। ঠিক আছে মুহিব? তো আমি তোমাদের সবগুলোই একটা স্লাইডের মধ্যে পড়ায় ফেলবো। ঠিক আছে? একটা স্লাইডের মধ্যে পড়ায় ফেলবো। আশা করছি তোমাদের কোনো অসুবিধা হবে না। একদিন এই কোষটা জন্ম নিয়েছে কিসের মাধ্যমে বলো তো? কোষ বিভাজনের মাধ্যমে। এই কোষটা কিছুদিন বড় হইল, বড় হওয়ার পর সে আবার 2টা কোষের জন্ম দিয়েছে। তাহলে আমরা একটা জিনিস বুঝলাম, যে কোনো কোষের জীবন চক্রে সবসময় আইদার সে কোষ বিভাজন করে কিংবা সে বিভাজনের প্রস্তুতি নেয়। বিভাজনের প্রস্তুতি নেয়, এই 2টাই ঘটনাই কিন্তু একটা কোষের জীবনে ঘটে। আইদার সে বিভাজন করে অথবা বিভাজনের জন্য প্রস্তুতি নেয়। ঠিক আছে মুহিব? তো আমরা যে একটা চক্রের মাধ্যমে এটাকে প্রকাশ করতে চাই, দেখা যাবে যে বিভাজন কালটা খুবই অল্প, এই যে একটুকু। কতটুকু মুহিম? এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত বিভাজন কাল একটুকু অল্প। আর প্রস্তুতি কাল দেখ মুহিম, এখান থেকে শুরু করে এই পর্যন্ত। ব্যাপারটা খুবই সিম্পল। আমরা যখন বিয়ে শাদী করি, বাচ্চা কাচ্চা পয়দা করার জন্য তো বিয়ে শাদী করি, তাই না? নতুন যেন আমাদের পৃথিবী থেকে চলে যাওয়ার পর আমাদের বাচ্চা কাচ্চারা পৃথিবীতে থাকে। প্রশ্ন হলো, আমরা বাচ্চা কাচ্চা পয়দা করতে কতদিন সময় নিই? মোটামুটি 9 মান্থ, তাই না? 9 মাস। কিন্তু এই বাচ্চা কাচ্চা পয়দা করার জন্য আমাদের প্রস্তুতি নিতে হয় কতদিন ধরে? 25-26 বছর, তাই না? যারা দেরিতে বিয়ে করে তাদের মধ্যে 30-35 বছরও লাগে। জন্ম নিলাম, আমার শরীরটা বড় হচ্ছে, কারণ কি? বাচ্চা কাচ্চা আমি যদি ভবিষ্যতে দিতে চাই, আমার শরীরের ম্যাচুরেশন লাগবে, জননাঙ্গের ম্যাচুরেশন লাগবে, মেন্টাল ম্যাচুরেশন লাগবে, পড়ালেখা করতে হবে। কিসের জন্য? বাচ্চা কাচ্চা পয়দা করে খাওয়াইতে তো হবে না বউ বাচ্চাদের?
তো প্রিপারেশন নিতে আমাদের বেশি সময় যায়। এই যে দেখো একটা কোষ এখান থেকে শুরু করে বিশাল দিন ধরে প্রিপারেশন নেয়, কিন্তু তারা বাচ্চা কাচ্চা পয়দা করে এই অল্প একটু সময়ের মধ্যে। ঠিক আছে, তো এই সময়টা আর কি যে বিভাজন, তুমি যদি এই ছকটার দিকে তাকাও, বিভাজন না মহিম, এটা বিভাজন হবে, তাহলে এই জায়গাটা কি প্রস্তুতি না? আবার কি প্রস্তুতি শেষ হয়ে গেলে আবার বিভাজন না মহিম? তাহলে বিভাজন প্রস্তুতি, বিভাজন প্রস্তুতি, বিভাজন প্রস্তুতি, যে মাঝখানে যে সময়টা প্রস্তুতি, যেহেতু মাঝখানে পড়ে দুইটা বিভাজনের মাঝখানে, এই জন্য এটাকে বলে ইন্টারফেস। ইন্টার কি মাঝখানে না মহিম? ইন্টারফেস। তাহলে বলো তো এখান থেকে শুরু করে এই সময়টার নাম কি? ইন্টারফেস, তাই না? তাহলে আমি একটা ছবি অ্যাড করে দেখো। ওকে, তাহলে এই জায়গার নাম ইন্টারফেস আর এই জায়গার নাম হচ্ছে বিভাজন পর্যায়। বিভাজন মানে মাইটোসিসের কথা আমরা বলতেছি, তাহলে এটা হচ্ছে এম পর্যায়, তাই না মুহিম? আর এটা ইন্টারফেস। দেখো ইন্টারফেস শুরু হয় এখান থেকে, জার্নি শুরু হলো, শেষ হয় হচ্ছে এই যে এখান থেকে পতাকা। তো এইটাকে আমরা 3 ভাগে ভাগ করি। প্রথম ফেজটা বেশ বড়, দেখছ? এই ফেজটাও বেশ বড়, আর এই ফেজটা হচ্ছে ছোট। ঠিক আছে মুহিম? তাহলে এটার নাম আমি দিব G1, একটা গ্যাপ, এটা জীবন চক্রের এটা একটা গ্যাপ পাইলাম আমরা। তারপরে গিয়ে এই যে এখানে একটা গ্যাপ পাই G2, এটা মাঝখানে একটা বিশেষ ঘটনা ঘটে, এই জন্য এটাকে বলে এস দশা। ঠিক আছে, তাহলে একটা কোষ, এই এই পরিধিটার নাম কি? পরিধিটা একটা হচ্ছে ফেজ বা টাইমলাইন। ঠিক আছে, আচ্ছা এবার পরীক্ষায় আমাদের কি আসে? পরীক্ষায় আমাদের আসছে টাইমিংগুলা, G1-এ কত সময় লাগে, এস দশায় কতক্ষণ লাগে এবং G2-তে কতক্ষণ লাগে। এটা মনে রাখা খুব সহজ, এটা আমরা মনে রাখবো এইভাবে। G1 35, এস দশা 36, এভাবে আমরা 34, 35, 36 আমরা এইভাবে মনে রাখবো। ঠিক আছে, তাহলে তুমি যদি এইভাবে মনে রাখো তাহলে তোমার জন্য মনে রাখা খুব সহজ। তাহলে G1 দশায় কত সময় লাগে বলো তো? 3 মানে কি? 3-এর পর 0, 4 মানে কি? 4-এর পর 0, তাহলে 30% থেকে 40% সময় কখন লাগে G1-এ? 34 তারপর 35 না মহিম? 35 মানে কি? 30 থেকে 30%, 5 থেকে 50%। তাহলে দেখছো ইজি না এটা? 34, 35, 36। 36 নম্বরটা কি? এটা যদি 1 নম্বর ধাপ হয়, এটা 2 নম্বর ধাপ, এটা 3 নম্বর ধাপ না মহিম? তাহলে এটাকে 3 দ্বারা একটু ভাগ দাও, 12 হয়। 12 মানে কি? 1, 2, তাহলে 10 থেকে 20% সময় এখানে লাগে। মনে থাকবে? মনে থাকবে তোমাদের এইটা, যে আমাদের G1-এর সময়কাল কত, এস দশের সময়কাল কত, G2 সময়কাল কত, যদি পুরো বৃত্তটা 100% সময়কাল হয়। মনে থাকবে? ফেসবুকে দেখি কি অবস্থা। আচ্ছা, তোমরা কিন্তু একটা জিনিস সবসময় ভুলে যাও, সেটা হলো ভাই এই জিনিসটার নাম কি? এটা না হলে কোষ চক্র, সেল সাইকেল। কিন্তু সমস্যা হলো এটা কিসের চক্র? এটা সময়ের চক্র। এটা অনেকেই জানো না। এটা একটা সময়, এটা একটা সময়, এটা একটা সময়, এটা একটা সময়। এই জিনিসটা মনে রাখবা। কোষ চক্র অ্যাকচুয়ালি টাইম লাইন বোঝায়, ফেস বোঝায়, সময়কাল দশা বোঝায়। ওকে, তাহলে কখন কি হয় আমি একটু তোমাদের বলি। এটা একটা কোষ, হ্যাঁ, এটা একটা কোষ, ইটস এ সেল। এই সেলটা এখন কোথায় আছে? এই যে G1-এ আছে। ওকে, ধরা যাক G1-এ আছে, সেলটা জার্নি শুরু করলো এখান থেকে। আমরা এখানে দিয়ে দেবো স্টার্ট। এখান থেকে শুরু করবে, এই জায়গায় এসে আবার শেষ হবে। ঠিক আছে, ভালো করে দেখো। তোমরা বলো তো, সমস্ত সিদ্ধান্ত নিবে না এখানে, যে আমি যেহেতু জার্নি শুরু করলাম তার মানে সিদ্ধান্তটা আমার এখানেই হলো, কোষ বিভাজনের সিদ্ধান্ত। ঠিক আছে, তাহলে আমরা একটু দ্রুত লিখি। G1-এ কি ঘটে? G1-এ সিদ্ধান্ত হয়। ঠিক আছে, আচ্ছা, একটা কোষ সিদ্ধান্ত কেমনে নেয় তোমরা জানো? একটা কোষের ভেতরে যে এই যে ক্রোমোজোম আছে না, ক্রোমোজোম আছে না, সে ডিসিশন নেয় অ্যাকচুয়ালি আমি সেল ডিভিশন করব। তাহলে বলো তো,
যে কোনো ধরনের কোষ বিভাজনের সিদ্ধান্ত কোথা থেকে আসে? একটি কোষের ভেতরে থাকা যে ক্রোমোজোম সেখান থেকে আসে। ক্রোমোজোমে থাকে ডিএনএ, তাহলে ডিএনএ থেকে আসে। ডিএনএর পর্শনগুলোকে বলা হয় জিন, তাহলে জিন থেকে আসে। তাহলে পুরো সব কিছু আমরা একটা লাইন দ্বারা রিপ্লেস করবো, দ্যাট ইজ কল জেনেটিক প্রোগ্রামই ডিসিশন নেয়। জেনেটিক প্রোগ্রাম মনে থাকবে তোমাদের এটা, যে একটি কোষ বিভাজনের সিদ্ধান্ত আসে ওই কোষের জিন থেকে বা জেনেটিক প্রোগ্রাম থেকে। তাহলে বলো তো কোষ চক্রটা নিয়ন্ত্রণ কেই করতেছে? সেই করতেছে না, ডিসিশন যে নেয় সেই নিয়ন্ত্রণ করে। মনে থাকবে এটা। আচ্ছা এবার বলো তো এই কোষটা যে বিভাজন হবে, এই এই যে জিনটা বা ডিএনএটা বা ক্রোমোজোমটা ও কি নিজে এসে বাইরে আসতে পারে? ও কিন্তু কখনো নিউক্লিয়াসের বাইরে যেতে পারে না। বুঝতে পারছো? তাহলে নিশ্চয়ই সে কাউরে না কাউরে দিয়ে ভেতরে কাজকর্ম চালিয়ে নিবে। ঠিক আছে, কারে দিয়ে চালিয়ে নিবে? সাইক্লিন নামক একটা প্রোটিন দিয়ে। তার সাথে আরেকটা এনজাইম থাকে সিডিকে বা সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ। তাহলে বলো তো একটা কোষের যখন জেনেটিক প্রোগ্রামটা ডিসিশন নিয়ে নেয় তখন সে কি তৈরি করে? সাইক্লিন এবং সিডিকে তৈরি করে, যেটাকে আমরা সাইক্লিন সিডিকে কমপ্লেক্স বলি। সিদ্ধান্ত তুমি যখন নিবা তখন তোমাকে সাইক্লিন সিডিকে বানিয়ে দিতে হবে, দিয়ে বলবা যাও তুমি বাকি কাজটা চালিয়ে নাও, তাই না? তুমি বলো তো, তুমি বিজনেসের মালিক, তুমি কি বলবা এই বাসায় করো, ক্লিন করো, অফিস ক্লিন করো? না, তুমি কি বলবা? তুমি বলবা এখন একজনকে নিয়োগ দাও, সে কাজ করে নেবে। তাহলে নিয়োগ কে পাইলো? কোষ বিভাজনের নিয়োগ কে পাইছে? সাইক্লিন সিডিকে কমপ্লেক্স। এরাই সবগুলো কাজ করবে। কি তৈরি করবে? কোষ বিভাজন তৈরি, কিছু আমাদের কাঁচামাল তৈরি করে নিতে হবে। কোষ বিভাজন তো সহজ জিনিস না, অনেক কাঁচামাল লাগবে। কি কি কাঁচামাল লাগতে পারে? প্রোটিন লাগতে পারে, এনজাইমস লাগতে পারে, তাই না? তাই না? তো মোটামুটি সব শেষ, কিন্তু হঠাৎ করে সে ডিসিশন নিতে পারে না যে আমি বিভাজন হব না। তাহলে যখনই সিদ্ধান্ত নেয় ওই দশাতেই তাকে ডিসিশন নিতে হবে আমি বিভাজন হব না। তাহলে সে চাইলে বন্ধও করে দিতে পারে। তাহলে জি1 নিয়ে কি তোমাদের প্রবলেম সলভ? জি1-এ খুব বেশি পড়তে হবে না, সিদ্ধান্ত এখানেই একটি নেয়। কোষের যে জেনেটিক প্রোগ্রাম সেই ডিসিশন নেয় আমি এখানে কোষ বিভাজন করব। 2 নম্বর হচ্ছে কোষ বিভাজন করতে গেলে বিভিন্ন কাঁচামাল লাগবে, সেগুলো সে বানানোর প্রস্তুতি নেবে, তৈরি করবে। কাকে দিয়ে? সাইক্লিন সিডিকে দেখিয়ে দিয়ে। মনে থাকবে? এই তোমাদের মনে থাকবে কিনা? তোমরা আসো যাও আসো যাও, প্লিজ দয়া করে তোমাদের মুখ দেখায় না তো এখানে। কমেন্ট 4টা, আসা যাওয়ার 40টা। হ্যাঁ, মেডিকেল যারা প্রিপারেশন নিচ্ছে তারা মাথা উবু কইরা ক্লাসে থাকে। একটা সময় গিয়ে বুঝতে পারবা যে কেমনে এই কোর্স দিয়ে তুমি অনেকগুলো বিপদ সামাল দিছো বায়োলজি অংশটা দিয়ে। কিন্তু যেদিন বুঝবা সেদিন এমনও হইতে পারে যে এখন না বুঝলে পরে গিয়ে আফসোস করতে হইতে পারে। তোমার অনেক ফ্রেন্ড দেখবা বুয়েটের পরীক্ষার আগে মেডিকেলের পরীক্ষায় চান্স পায় বসে আছে, ডিএমসিতে চান্স পায় বসে আছে। কিছু না তো, যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতে পারে তাদের জন্য দিনে আধা ঘন্টা 1 ঘন্টা করে বায়োলজি পড়া কোনো ব্যাপারই না। আমার অনেক স্টুডেন্ট আছে যারা 2 জায়গায় পড়ে, মানে 2 জায়গায় চান্স পাইছে, ট্রিপলেট, টেট্রাপ্লেট। মুহেব, তাহলে এখন কোষটা কোন সময়ে আছে? এখন এস দশায় আছে না? তাহলে এই কোষটা এখন কোন দশায় আছে? এসে। এসে কি হয় জানো? সিনথেসিস হয়, এস ফর সিনথেসিস। কি হয়? একটা কোষের ডিএনএ গুলো ডাবল হয়ে যায়। তাহলে এস দশা। খুবই সিম্পল, এখানে ডিএনএ গুলা ডাবল হয়, দ্বিগুণ। বলতো একটা ডিএনএ থেকে 2টা ডিএনএ তৈরি হওয়ার নাম কি? রেপ্লিকেশন না? রেপ্লিকেশন না? ওইটার আরেকটা নাম আছে না? ডিএনএ অনুলিপন বা ডিএনএ অনুলিপন বলা হয় এটাকে। দেখছো কেন বলো তো? এই কনসেপ্টটা আমি এখানে দিয়ে রাখি। এই কোষটা যদি ধরা যাক 2টা ক্রোমোজোম নিয়ে রওনা দিলে সে মাইটোসিস প্রক্রিয়া শেষে 2টা কোষ উৎপন্ন করবে, যাদের ক্রোমোজোম সংখ্যা কয়টা করে? 2টা করে না? তোমরা কি কখনো ভাবছো সে 2টা ক্রোমোজোমকে কিভাবে 4টা বানায় ফেললো? খুবই সিম্পল। ও করে কি, এস দশায় এটার ভেতরে যে ম্যাটেরিয়ালগুলো আছে না মহিম, ডাবল করে। এটার ভেতরে যে ম্যাটেরিয়াল আছে ডাবল করে। তার মানে এটা চাইলে 2টা ক্রোমোজোম, এটা চাইলে 2টা ক্রোমোজোম হইতে পারে না? তাহলে এর একটা এখানে পাঠায়, এর আরেকটা ওখানে পাঠায়।
এর একটা এখানে পাঠায়, একটা ওখানে পাঠায়। বুঝতে পারছো মহিম? মাইটোসিসে কিন্তু এই ঘটনাটা ঘটে যে সেন্ট্রোমিয়ারের বিভাজন হলে একটি কোষের মধ্যে অ্যাকচুয়ালি 4টা ক্রোমোজোম তৈরি হয়, ডাবল হয়। তখন 2টা নিয়ে সে যায় আর 2টা নিয়ে সে একদিকে যায়। তাহলে এই যে 2টা ক্রোমোজোম থেকে 4টা ক্রোমোজোম যদি তৈরি করতে চাও তাহলে কি করতে হবে? খুবই সিম্পল। কোষের ভেতরে থাকা ডিএনএ গুলাকে দ্বিত্বন ঘটাইতে হবে, যেন অর্ধেক ডিএনএ থেকে যায় এক কোষে আর আরেক কোষে অর্ধেক ডিএনএ চলে যায়, তাই না? কোষ তো ডাবল হবে। তো বন্ধুরা এই জিনিসটা মাথায় রাখতে হবে। পরীক্ষা যদি প্রশ্ন করে কোন দশায় ডিএনএ রেপ্লিকেশন হয়, কোন দশায় জেনেটিক ম্যাটেরিয়ালগুলো ডাবল হয়, এখানেই জেনেটিক ম্যাটেরিয়ালগুলো ডাবল হয়। কোন দশায় ডিএনএ দ্বিত্বন হয়? খুবই সিম্পল, ডিএনএ দ্বিগুণ বা ডিএনএ দ্বিত্বন, দ্বিত্বন মানে ডাবল। কোন দশায় ডিএনএ ডাবলিং হয়? এটাই না? তাহলে এখানে আমি এটা দিয়ে রাখলাম, খুব ভালো করে এই জায়গা দেখবা যেন কোনোভাবে মিস না হয়। অন্যগুলো থেকে প্রশ্ন আসবে না, প্রশ্ন আসবে এখান থেকে। আচ্ছা, লাস্ট, এবার এখন কোষটা কোথায় আছে? কোষটা এখন এই জায়গা থেকে এখন G2-তে চলে আসছে। ঠিক আছে মহিম? G2 দশাতে এখন কোষটা চলে আসছে। কি কি ঘটে বন্ধুরা এবার দেখো। একটা কোষ যখন বিভাজন পর্যায়ে যায় বা এম দশায় যায় তার আগে সে দারুণ কিছু ঘটনা ঘটায়। কি ঘটনা ঘটায়? যে আমি যখন কোষ বিভাজনে যাব, আমি যখন G2 থেকে এটাতে যাব, আমার প্রচুর শক্তি লাগবে, তাহলে সমস্ত এটিপি এখানে তৈরি করে নিবে সে। বুঝছো? তোমরা বলো তো, যখন কোষ বিভাজন করবে তখন কি তোমার স্পিন্ডল যন্ত্র, স্পিন্ডল তন্তু বা মাইক্রোটিউবিউলগুলো লাগবে না? সুতাগুলো লাগবে না, তন্তুগুলা? তাহলে সেগুলো এখানে তৈরি হয়। কি তৈরি হয়? মাইক্রোটিউবিউল তৈরির কাঁচামাল। ঠিক আছে? লাস্ট যেটা এখান থেকে ওখানে যাবে, লাস্ট মোমেন্টে কি একটু ধাক্কা দিতে হবে না? তোমরা কি জানো মেচুরেশন প্রমোটিং ফ্যাক্টর এখানে তৈরি হয়? বিয়ের আগে কি মানুষ কনফিউজড হয়ে যায় না? কোনো একটা বড় ডিসিশন নেওয়ার আগে কনফিউজড হয়ে যায় না? কিছু না কিছু, কেউ না কেউ তো থাকে তারে বলে সমস্যা নাই, যাও, কিচ্ছু হবে না। তো এখানে একটা প্রোটিন তখন তৈরি হয়, দ্যাট ইজ কল্ড মেচুরেশন প্রমোটিং ফ্যাক্টর। এই 3টা তোমাদের খুব ভালো করে মনে রাখতে হবে, পরীক্ষায় এটা আসবে। ঠিক আছে? তাহলে এখানকার জন্য সমস্ত এটিপি তৈরি করে নিলা G2-তে। এখানকার জন্য তুমি স্পিন্ডল যন্ত্র তৈরি করবা, যার জন্য মাইক্রোটিউবিউল তৈরি করে নিলা। এবং এখানে যাওয়ার আগে একটা মেচুরেশন প্রমোটিং ফ্যাক্টর লাগে, সেটাও তুমি তৈরি করে নিলা। এখানে পরীক্ষায় যদি প্রশ্ন আসে মনে রাখবা এখান থেকে আসবে, সেকেন্ড প্রশ্ন যদি আসে এখান থেকে। তাহলে আমি এটা ভালো করে একটু দিয়ে দিই। ঠিক আছে? বলো তোমরা এই পর্যন্ত বুঝছো কিনা? ফেসবুক দেখি কি অবস্থা। টাইমিংটা খুব অড হয়ে গেছে, ঘুরতে আসলাম। মানে আসলে কি এরকম? তোমাদের কি ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এখন এখানে আর কিছু ছোটোখাটো আবল তাবল কথা আছে, যে কথাগুলো তোমাদের জানতে হবে। একটা কোষের ক্ষেত্রে আমরা দেখি, এটা একটা কোষ, ওকে? এটা কোষের নিউক্লিয়াস। তোমরা জানো যে এখানে জিন থাকে বা জেনেটিক প্রোগ্রাম থাকে, তাই না? জিনগুলো যখন ডিসিশন নেয় আমরা কোষ বিভাজন করব, তারা কি করে বলো তো? সাইক্লিন এবং সাইক্লিন সিডিকে তৈরি করে, তাই না? করে কি না? প্রশ্ন হলো, এই জিনটা যে সিদ্ধান্ত নিল, সিদ্ধান্ত নেওয়ার সময় নিশ্চয় তাকে কেউ প্রভাবিত করেছে। কে প্রভাবিত করেছে জানো? প্রত্যেকটা কোষের বাইরে কেউ না কেউ আসে, এই যে এসে একে ধাক্কা দিচ্ছে দেয়ালে, এবং দেয়ালে যখন ধাক্কা দিয়ে একটা সিরিজ রিয়াকশন হয়, সেই সিরিজ রিয়াকশনটা ধীরে 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 জিন পর্যন্ত পৌঁছায়, ক্রোমোজোম পর্যন্ত বা ডিএনএ পর্যন্ত পৌঁছায়। তাহলে বাইরে থেকে সে বললো না, কোষটা কিছু ধাক্কা দিল না যে আমাদের আরও কোষ লাগবে। এই বাইরে থেকে যে আসে একে বলে বাহ্যিক ফ্যাক্টর। বাহ্যিক ফ্যাক্টর মনে রাখবা, এইটা চাইলে গ্রোথ ফ্যাক্টর হতে পারে, ওইটা চাইলে এরিথ্রোপয়েটিন হতে পারে,
অন্য অনেক কিছুই হইতে পারে। মানে এরিথ্রোপয়েটিন কিন্তু হরমোন, গ্রোথ ফ্যাক্টর এক ধরনের হরমোনস ধরা যাক। তাহলে বলতো মুহিব বাহ্যিক ফ্যাক্টর কারা? এই গ্রোথ ফ্যাক্টর, এরিথ্রোপয়েটিন ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে, তাহলে প্রশ্ন হলো ও যদি বাহ্যিক ফ্যাক্টর হয় তাহলে কোষের ভেতরে নিশ্চয়ই কেউ না কেউ কোষ বিভাজনের কাজ করতেছে, এটাকে কি আমরা অভ্যন্তরীণ ফ্যাক্টর বলবো না? বলতো, এদের নাম অভ্যন্তরীণ ফ্যাক্টর না? ওরা ভেতরে আছে, ওরা কোষ বিভাজনটা চালিয়ে নিচ্ছে। ঠিক আছে, এখন আমরা চলে আসি এরিথ্রোপয়েটিন। এই জিনিসটা কি হয় আমি তোমাদের সহজ করে বলতেছি। এটা আমাদের হাড্ডি, এটা আমাদের হাড্ডি। হাড্ডির ভেতরে এই জায়গাটার নাম হচ্ছে মজ্জা, অস্থি মজ্জা, এই জায়গাটার নাম। এখানে এরকম কিছু কোষ আছে, এই যে দেখো কোষ। এটা করে কি, এটা স্টেম সেল হিসাবে কাজ করে, মানে প্রয়োজন অনুসারে যে কোনো ধরনের কোষ তৈরি করে নিতে পারে। ঠিক আছে মুহিব, তাহলে তোর কোনো ধরনের রক্তপাত হয়েছে, কি হয়েছে? রক্তপাত। রক্তপাত হলে কি রক্ত কমে না? রক্ত কমে যায় কিনা? কমে যায়। রক্ত যদি কমে যায়, বৃক্ক এই জিনিসটা বুঝতে পারে। রক্ত কমে গেলে বৃক্ক, দেখো রক্ত কমলে রক্তচাপ কমে, রক্তচাপ কমে, এবং রক্তচাপ যদি কমে যায় বৃক্ক বুঝতে পারে, তখন বৃক্ক করে কি তার দেহ থেকে এরিথ্রোপয়েটিন, নট প্রোটিন, এরিথ্রোপয়েটিন ক্ষরণ করে, এবং এই ক্ষরিত এরিথ্রোপয়েটিন আমাদের হাড্ডিতে যায়, হাড্ডিতে যায়। তাহলে তোমরা বলো তো, এই কোষগুলো এখানে চুপচাপ বসেছিল না? এরিথ্রোপয়েটিন এসে এই কোষগুলোকে বললো না যে আমাকে কিছু নতুন কোষ দাও? বললো না? তখন এই কোষগুলো বিভাজন হওয়া শুরু হবে না? তাহলে বলো তো এরিথ্রোপয়েটিন আসলে কি জিনিস? এরিথ্রোপয়েটিন কি বাহ্যিক ফ্যাক্টর না? বাইরে থেকে আসছে না? আসছে কি না? এই যে তুমি যে পড়ালেখা করো, এটার পেছনে একটা বড় কারণ হচ্ছে পড়ালেখা না করলে খাবা কি না কি, এর থেকে বড় জরুরি হচ্ছে পড়ালেখা না করলে মানুষকে মুখ দেখাবে কিভাবে বাপ মায়েরা। এ ধরনের একটা ফিলিং আছে, তাই না? যেমন তুমি যদি বলো যে আমি লতে পড়তেছে ঢাকা ভার্সিটি, তোমার বাপ মা বলবে না ডাক্তারি পড়তে হবে, না ইঞ্জিনিয়ারিং পড়তে হবে, তাই না মুহিম? নাহলে প্যাটেল আঙ্কেল কি বলবে? ছেলে ইঞ্জিনিয়ার হয়ে ফটোগ্রাফার বান গেয়া। তোমরা বুঝছো না এই জায়গাটা? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। অনেক কষ্ট করতেছো, তোমরা কষ্টের প্রতিদান নিশ্চয়ই পাবা, এটা নিয়ে কোনো প্রশ্নই নাই। এখন আমরা আজকের ক্লাসটা একবারে শেষ দিকে চলে আসছি, কারণ পরের দিন আমি মাইটোসিস এবং মিওসিস একসাথে পড়াবো। ঠিক আছে, মাইটোসিস এবং মিওসিস একসাথে পড়াবো, সাথে সাথে আমি টিউমার রিলেটেড জিনিসপত্রগুলো পড়িয়ে দেবো। বাট আজকে আমি তোমাদের একটা অঙ্ক করাবো। কি করাবো? পরীক্ষায় অঙ্ক আসছিল, বুঝছো? পরীক্ষায় অঙ্ক আসছিল, ওইটার হিস্ট্রি বলতেছি আমি তোমারে। আর কিছু নাই এখানে পড়ার মতো, এখানে পড়ার মতো কিছু ছিল না। আসো, এই যে এই জিনিসটা একটু পড়াই তোমাদের, এটা পরীক্ষায় আসতেছে। বিভিন্ন ধরনের সাইক্লিন আছে, সাইক্লিন ডি, সাইক্লিন ই, সাইক্লিন এ, সাইক্লিন বি। বিভিন্ন ধরনের সাইক্লিন নামক প্রোটিন আছে। ঠিক আছে মুহিব, বিভিন্ন ধরনের সাইক্লিন নামক প্রোটিন আছে। দেখো আমি একটু মনে রাখি, ডি কে আমরা এইভাবে মনে রাখবো, ডি ফর ড্রাইভ, ই, ই ফর হচ্ছে অ্যাপ্লিকেশন, রংপুরের মানুষরা বলে অ্যাপ্লিকেশন, এটা আসলে কি রেপ্লিকেশন। এ, এ ফর হচ্ছে অ্যাক্সেলারেশন, এটা তো তোমরা জানো, অ্যাক্সেলারেশন মানে ত্বরান্বিত করা বা ত্বরণ। আর বি ফর বস। আচ্ছা এখানে একটু আসো তো, দেখো কোষ চক্রের নিয়ন্ত্রণ। এই যে কোষ বিভাজন বুঝতে পারছো, এই কোষ বিভাজন প্রক্রিয়াটাই নিয়ন্ত্রণের জন্য সাইক্লিন নামক প্রোটিন কিছু জড়িত থাকে।
সাইক্লিন নামক প্রোটিন জড়িত থাকে। কারণ প্রশ্ন হলো যে যারা জড়িত থাকে তারা বিভিন্ন ধরনের কাজ করে, সবাই সেম কাজ কিন্তু করে না, বুঝছো? কেউ রেপ্লিকেশনটা নিয়ে জড়িত, কেউ অন্য অন্য কাঁচামালগুলো তৈরি হচ্ছে ওগুলো নিয়ে জড়িত, কেউ হচ্ছে এটিপি তৈরি করতে জড়িত, কিছুক্ষণ আগে আমরা যেগুলো দেখে আসলাম, ঠিক আছে? তো বিভিন্ন ধরনের সাইক্লিন আছে, কারা কি কাজ করে আমি বলছিলাম না? ডি ফর ড্রাইভ, ড্রাইভ মানে কি এক জায়গা থেকে আরেক জায়গায় চেঞ্জ করতে হেল্প করা। এই যে দেখো, G1 থেকে S দশায় ড্রাইভ করে গেলা, S দশা থেকে তুমি G2 তে গেলা ড্রাইভ করে। তাহলে দেখছো সাইক্লিন ডি এর কাজ কি? কোষ চক্রকে G1 থেকে S থেকে G2 তে ড্রাইভ করে নিয়ে যাওয়া, মনে থাকবে? এবার চলে আসে সাইক্লিন ই ফর অ্যাপ্লিকেশন বা রেপ্লিকেশন। এই যে দেখো, রেপ্লিকেশনের জন্য প্রিপেয়ার করতেছে একটা কোষকে। এ ফর অ্যাক্সেলারেশন, অ্যাক্সেলারেশন ত্বরান্বিত করা। এই যে দেখ, এস পর্যায়ে ডিএনএ রেপ্লিকেশনকে ত্বরান্বিত করে, সক্রিয় এবং অ্যাক্টিভেট এবং অ্যাক্সেলারেশন করে, ঠিক আছে? অ্যাক্টিভেশন আর অ্যাক্সেলারেশন। লাস্ট যেটা দেখছস, প্রয়োজনীয় যা কিছু লাগে সব কিছু সম্পন্ন করে কে? বস। সাইক্লিন বি আর সাইক্লিন বস, তাই না? তার এই পর্শনগুলো দেখে দেখে কিন্তু এই জিনিসটা মনে রাখতে হবে এবং পরীক্ষাটা আসবে। পারবা না মনে রাখতে? পারবা না? সাইক্লিন ডি ফর ড্রাইভ, G1 থেকে এস থেকে G2 ড্রাইভ করে নিয়ে গেল। সাইক্লিন এ ফর অ্যাক্সেলারেশন অর অ্যাক্টিভেশন, তাহলে রেপ্লিকেশনের জন্য কি করে মুহিব? সক্রিয় এবং ত্বরান্বিত করে। ই ফর অ্যাপ্লিকেশন বা রেপ্লিকেশন, কোষের রেপ্লিকেশনে হেল্প করে, মনে থাকবে না? সাবাস সাবাস সাবাস। আচ্ছা, এখন আমি অঙ্ক করাবো। এখানে তেমন কিছু নাই, এমফেসটা ইম্পর্টেন্ট, তো ওটা তোমরা এমনিই পারবা, আমি বলবো তোমরা এটা পড়ে নিও। হ্যাঁ, এমফেসটা মনে রাখবা, ক্রোমাটিন ক্রোমোজোম, এখানে বিস্তার বিভাজন, এখানে আছে বৃদ্ধি, সংখ্যাগত বৃদ্ধি। মাইক্রোফোন ওপেন করব যখন, সামহাও যদি না বোঝো সেই সময় আমি তোমাদের বুঝাই দেবো। এই জিনিসটা শুধু মনে রাখবা। আমাদের ক্ষেত্রে এম দশাটা খুবই ছোট, হ্যাঁ, 1 থেকে 1.5 ঘন্টা, মানে সেল ডিভিশন বেশি সময় লাগে না, 1-1.5 ঘন্টার মধ্যে সেল ডিভাইড করে ফেল। মাইটোসিস, এই পুরা জিনিসটা কি তোমরা চাও যে রাজীব ভাই এক কাজ করুক, একটা ট্রিক দিয়ে দেখ, ট্রিক দিয়ে একবারে পুরো শেষ করে দেখ, পরের দিনে এটা 5 মিনিটের মধ্যে পড়াই দেবো। আজকে আমি তোমাদের একটু ম্যাথ করাবো। হ্যাঁ, শোনো, কোভিডের সময় যখন অনলাইনে পড়ালেখা খুব জনপ্রিয় হচ্ছিল, তখন আমরা আমাদের স্টুডেন্টের কোষ বিভাজনের ম্যাথ করাইতাম, মানুষজন খুব হাসাহাসি করতো। হ্যাঁ, সেল ইয়াতে জুলজিতে ম্যাথ করাচ্ছে, তো হাসাহাসিটা তখনই সিরিয়াস হয়ে গেল যখন হুট করে ভার্সিটিতে সেই ম্যাথটা দিয়ে দিল, বুঝছ? এবং এই জিনিসটা আরো চরম আকার ধারণ করলো যখন পাঠ্য বইগুলোতে ম্যাথ আসা শুরু করলো। এই জিনিসটা আরো চরমে চলে গেল যখন দেখা গেল যে বিভিন্ন কলেজে ম্যাথ দেওয়া শুরু করছে। দেখছো, কোভিডের সময় আমরা যে ট্রেন্ডটা শুরু করলাম, সেটা ধীরে ধীরে এডমিশন, পাঠ্য বই, কলেজগুলোতে ট্রেন্ড হয়ে গেল। আসলে ম্যাথ, জি জি জি, আসলে ম্যাথ। ভাই আপনারা এটা প্রেডিক্ট কিভাবে করেন? মানে ব্যাপারটা প্রেডিকশনের বিষয় না। ধরা যাক আজকে আমি একটা দারুণ জিনিস পড়াইলাম, অনলাইনে আপলোড দিলাম, ধরা যাক। তো হয় না যে আচ্ছা এটা তো দারুণ জিনিস, কোনো একজন টিচার দেখে ফেললো, ম্যাথ করাইতেছি, কোনো একজন টিচার দেখে ফেললো, এটা তো যে কেউ দেখতে পারে, এডমিশনের মধ্যে এটা দিয়ে দিল, কলেজের মধ্যে এটা দিয়ে দিল, আসো তো। তো এই ফান করতে করতে জিনিসগুলা প্রতিষ্ঠা হয়ে যায়। এই যে তোমরা আমাকে বলো ভাইয়া বায়োলজিতে সাল পড়া, বিজ্ঞানীদের নাম পড়া, সংখ্যা পড়া, এগুলো তো তোমরা পড়ে তো তোমাদের বায়োলজিটাকে তোমরা কঠিন করে ফেলো। প্রশ্ন হলো এই কঠিন কে করছে জানো? এই কঠিনটা কে করছে জানো? ডিএনএ কে আবিষ্কার করছে এটা আমার জানার দরকার নেই। যে লোক ডিএনএ আবিষ্কার করছে, ডিএনএর মডেল দিছে, হে লোক যদি জানে যে বাংলাদেশে আমার নাম পড়ায় বায়োলজিতে,
খুব কষ্ট পাবে। এত কষ্ট করলাম সারাটা জীবন ডিএনএ কেমনে বানাইতে হয়, আর তোমরা আমার নাম পড়াইতেছো। ডিএনএটা কি জিনিস এটা পড়ো। তাহলে প্রশ্ন হলো এই জিনিসটা কেন বাংলাদেশে হয়েছে? এই জিনিসটা হওয়ার একটা বড় কারণ আছে। এর কারণ হচ্ছে যে জিনিস পড়াইতে তো কষ্ট, তাই না? জানতে হবে, বোঝাইতে হবে, তারপর স্কিল ডেভেলপ করতে হবে, স্টুডেন্টকে ডেলিভার করতে হবে। তো বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে এই জিনিসগুলো নাই। তাহলে কালকে পরীক্ষা, আমার স্কুলে কলেজে কালকে পরীক্ষা, তো প্রশ্ন বানাইতে গিয়ে আমি যেহেতু পড়াই নাই, আবার হচ্ছে সময়ও নেই আমার হাতে, তাই না? 2 মিনিট 10 মিনিট সময় আছে, বা এটা পরে দৌড় দিব, শ্বশুরবাড়িতে কাম আছে, ফ্রেন্ডের সাথে আড্ডা আছে, সাল দিছে 4-5টা, সংখ্যা দিছে 4-5টা, কোশ্চেন 25টা হয়ে গেছে। ব্যাপারটা কি তাই না? কোশ্চেন করতে সময় লাগে জানো? আমি নিজে দেখছি, আমি একদিন 25টা একাডেমিকের কোশ্চেন করতেছি, সকালে বসছি, সন্ধ্যায় উঠছি। কয়জন মানুষ এই কাজটা করবে? তোমাদের তাও সৌভাগ্য যে বাংলাদেশে অনেকগুলো জায়গায় এই কাজটা করে। নটরডেমের একাডেমিকের কোশ্চেন দেখবে এমসিকিউ হাতে পেয়ে, মানে রিডিং দিয়ে বুঝতেই তোমার টাইম শেষ। আনসার করবা কিভাবে? এমন কমপ্লিকেটেড পর্যন্ত করে ফেলে, মানে কনসেপ্ট শাল টাল নাই ওখানে। তো এগুলো চেঞ্জ হচ্ছে এখন। তো অনলাইনের সময় না, ফেসবুকে কোশ্চেন টোশ্চেন দেখা যায়, স্টুডেন্টরা আপলোড টাপলোড দেয়, টিচাররা এই কাজটা করতেছে। সো প্রেডিকশনের ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে যে তুমি কি ট্রেন্ড তৈরি করতে পারতেছো, স্প্রেড করতে পারতেছো, সেই ট্রেন্ড অন্যরা গ্রহণ করতেছে কিনা। কেউ না কেউ তো করতেছে। আসো, এটা প্রশ্ন, প্রশ্নটা কি আছে বলো, উত্তর দাও, উত্তর দাও। একটি কোষ হতে 128টা কোষ তৈরি করব, কতটি বা কতবার সেল ডিভিশনের নাম কি? মাইটোসিস, তাই না? তাই তো। উত্তর কত? 60টি। জাকারিয়া হোসেন বলছে 60টি, রাজিন বলেছে 7 বার। তোমাদের আর কাউরে কোনো আনসার আছে? ফেসবুকে দেখো তো কি অবস্থা মহিম। আজকে তোমাদের এই জিনিসটা শেখাই, হ্যাঁ, এই পণ্ডিত তো সবাই করে। তোমাকে শুধু আমি দেখাই, বলো তো এটা একটা সেল না? এটা এন হোক আর 2n হোক সমস্যা নেই, 2 ধরনের সেলে মাইটোসিস হয়। তাহলে এবার দেখো, কটা সেল হলো মহিম? 2টা, তাই তো। এবার দেখো এই সেলটা থেকে এবার কটা হবে? 2টা না মহিম? এই সেলটা থেকে কয়টা হবে? 2টা, ঠিক না? তারপর এই সেল থেকে 2টা, এই সেল থেকে 2টা, এই সেল থেকে 2টা, এই সেল থেকে 2টা, এভাবে কোষের সংখ্যা বাড়তেছে, ঠিক কিনা? তাহলে আমি একটু দেখাই, জার্নি শুরু করেছিলাম আমরা কয়টা দিয়ে? একটি কোষ, তাই না? এই ছোট্ট একটা জার্নিতে আমরা কয়টা কোষ দিয়ে শেষ করলাম বলো তো? 1 2 3 4 5 6 7 8, 8টি কোষ, ঠিক কিনা? এই পর্যন্ত তো বুঝছো নাকি? তাহলে এবার বলো এখানে মাইটোসিস কয়টা হয়েছে? 1টা থেকে 8টা তৈরিতে, একটা কোষ থেকে 2টা হয়েছে না মহিম? তাহলে এখানে মাইটোসিস, একটা মাইটোসিস হয়েছে না? এবার এই কোষটার ক্ষেত্রে ভাব, এখান থেকে এইটার এইটা হয়েছে না? তাহলে এখানে আরেকটা মাইটোসিস হলো না? এই কোষটা থেকে কি এইটার এইটা হলো না? তাহলে এখানে আরেকটা মাইটোসিস হলো না? এই কোষটা থেকে 2টা হলো না? তাহলে এখানে আরেকটা মাইটোসিস হলো না? এই কোষটা থেকে এইটা এটা হলো না? আরেকটা মাইটোসিস হলো না? এই কোষটা থেকে এইটা এটা হলো না? আরেকটা মাইটোসিস হলো না? এই কোষটা থেকে এটা এটা হলো না? তাহলে আরেকটা মাইটোসিস হলো না? তাহলে বলো কোষ পেলাম কয়টা আর মাইটোসিস কয়টা ঘটাইলাম? বলো বলো বলো, কমেন্টে উত্তর দাও। কোষ পেলাম কয়টা? ভার্সিটিতে আসছিল এটা।
উত্তর দাও সবাই। কোষ পেলাম কয়টা আর মাইটোসিস ঘটাইলাম কয়টা? এই তোমরা যারা জুমে আছো তারা 8 সেল 7 মাইটোসিস, মানে তুমি যদি এভাবে আগাইতে থাকো সব সময় দেখবা সেল থেকে, সেলের নাম্বার থেকে মাইটোসিসের নাম্বার একটা কম হবে। তাহলে বলো তো 128টা যদি সেল হয়, এখানে দেখো 8টা সেল, সেল 8টা আর মাইটোসিস কয়টা মুহিম? 7টা, রাইট? তাহলে ডিফারেন্স কয়টা সবসময়? 1, রাইট? তাহলে আমরা কাজ করব, এভাবে মনে রাখবো, সেল নাম্বার যদি n হয় তাহলে মাইটোসিস কি হবে? n-1। আনসার কি? 127। তোমাদের যদি বিশ্বাস না হয় আমি তোমাদের দেখাইতেছি এখন এক এক করে। মুহিম, এই সেলটা থেকে যখন এই সেল দুটো তৈরি হয়েছে, এগুলো হয়েছে, তাহলে এবার তোমরা আমারে বলো তো, আমি যদি এখন এই জায়গা থেকে একটা প্রশ্ন করি, এখান থেকে একটা প্রশ্ন করি, তোমরা উত্তর দেবে এই জায়গা, জাস্ট এই জায়গা, যে 7 বার মাইটোসিস শেষে টোটাল সেল নাম্বার কত? এখান থেকে শুরু করবো, এই পর্যন্ত কাউন্ট করবো। বলো, একটি কোষের 7 বার মাইটোসিস যখন ঘটে তখন আমরা ওই জায়গায় কয়টা সেল পাই? ভালো করে চিন্তা ভাবনা করে উত্তর দাও। 1, 8, 9, 10, 11, 12, 13, 14, 15। তাহলে এই জিনিসটা নিয়ে এবার অ্যাডভান্স যদি প্রশ্ন করে, মানে এই লুল প্রশ্ন থেকে যদি এবার অ্যাডভান্স প্রশ্ন করে, তাহলে কিন্তু ধরা খেয়ে যাওয়া। মনে রাখবা, এই কোষটা যখন মাইটোসিস হয়, এইটাই তো দুই ভাগ হয় না মুহিব? হয়ে তো এই দুইটা পাইলাম, এই সেলটার আছে। এই সেলটা থেকে যদি আমরা মাইটোসিসের মাধ্যমে দুইটা সেল উৎপন্ন করি, এ তো ভেঙে গিয়ে দুইটা হয়, তাহলে এ1 নাই। এখান থেকে যখন এই দুটো আসে, এও নাই। তার মানে আলটিমেটলি এই কোষগুলো যখন আমরা পাবো, তাদের মাতৃকোষগুলো একটাও থাকবে না, তাই না? তাহলে এবার দেখো, প্রশ্ন যদি কখনো এমন হয় যে একটি কোষ হতে 7 বার মাইটোসিস ঘটার পর বিভাজন স্থলে কোষের সংখ্যা কত? কোষের সংখ্যা কত? খুবই সহজ না? বলো তো এবার, উল্টা হবে না? এবার কোষের সংখ্যা যদি চাই, তাহলে বিভাজন সংখ্যা +1, তাহলে 7 + 1 = 8, তাই না? ঠিক কি না? তাহলে আশা করছি বুঝতে পারছি। এবার একটা প্রশ্নের উত্তর দাও তো সবাই। 16টা কোষ পাইতে কয়টা মাইটোসিস লাগে? 16টা কোষ পাইতে কয়টা মাইটোসিস লাগে? সাবাস। তাহলে বলো, একটা জায়গায় তুমি, এটা তো শেষ মুহিম, ওকে? তাহলে আমরা আরেকটা কাজ করি। সেটা হলো, অনেকে কিন্তু 2n বলে একটা সংখ্যা আছে, অনেকে এরকম করে কি জানি একটা নাম্বার বের করে। মনে রাখবা, এটা একটা ভুল। হ্যাঁ, এই কাজ করা যাবে না। 2n10 এই সংখ্যা টংখ্যাগুলো এখানে করা যাবে না। যেটা করতে হবে সেটা হলো, এবার আমি একটা কমপ্লেক্স জিনিস তোমাদের শেখাই, খুবই কমপ্লেক্স। আরেক ধরনের প্রশ্ন এখানে যদি অ্যাডভান্স সামাও করে, সেটা প্রজন্ম সংখ্যা। এই বলো তো, তোমার দাদা, তোমার বাপ মা, তোমার বাবা এবং তুমি, কয় প্রজন্ম? মুহিব, 3 প্রজন্ম, তাই না? আচ্ছা, যদি এবার বলো, একটা ছোট্ট একটা প্রশ্ন করি, যে একটি কোষ হতে 8টি কোষ তৈরিতে কতগুলো প্রজন্মের কোষ বিভাজন হয়? বলো, একটি কোষ হতে 8টি কোষ যদি আমি তৈরি করতে চাই, কতগুলো প্রজন্মে বিভাজন হয়?
দেখো তো, এটা একটা প্রজন্ম না, পর দাদা, সেখান থেকে তাদের বাচ্চা কাচ্চারা আসছে, এটা একটা প্রজন্ম না, তারপর তাদের বাচ্চা কাচ্চারা আসছে, সেটা একটা প্রজন্ম না। তাহলে 3 প্রজন্মে বিভাজন হয়। একটি কোষ থেকে 8টি কোষ তৈরি করতে গেলে কয় প্রজন্মে বিভাজন হয়? এই প্রজন্মে, এই প্রজন্মে, এই প্রজন্মে। আবার বল, একটি কোষ থেকে যদি আমরা 8টি কোষ পাই, তাহলে টোটাল কয়টা প্রজন্ম আমরা দেখলাম? 1, 2, 3, এবং এটা একটা প্রজন্ম না? এখন খালি কমপ্লিকেসির দিকে যাইতেছি, এত কমপ্লিকেটেড করবে না। হ্যাঁ, আমি ফান করার জন্য শেষের দিকে 2-1টা কথা বললাম, বাট প্রজন্মের কথা আসলে ওই যে 2 টু দি পাওয়ার n যে সূত্রটা আছে না, ওইটা। বুঝছো? তো যাই হোক, এই ছিল আমাদের আজকের ক্লাস। মাইক্রোফোন ওপেন করো মুহিব, Q&A। তাতে যদি কোনো প্রবলেম থাকে তারা আমাকে আনসার করবে, প্রশ্ন করতে পারবে। প্রশ্ন করো, তোমরা তো লাইভে আছো। হ্যালো, মাইক্রোফোন ওপেন করে প্রশ্ন করতে পারবা। প্রশ্ন না থাকলে বলতে হবে যে ভাইয়া কোনো প্রশ্ন নেই। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। ভাই আপাতত কোনো প্রশ্ন নেই, তবে ডিএনএ এর ইয়েটা আরেকবার একটু বোঝা দিলে ভালো হতো। ডিএনএ কোনটা? ওই যে ডিএনএ রেপ্লিকেশন সাইক্লিন ই এর পর্যায়টা। ডিএনএ রেপ্লিকেশন বলতে আপনি এস দশার কথা বলছেন? জি ভাই, জি। আচ্ছা, ওকে। এটা আমরা অ্যাকচুয়ালি মায়োসিসে যখন যাইতাম তখন আমরা আরও ডিটেল পড়তাম, তবু বলে রাখি। ধরা যাক মাইটোসিস চলতেছে, এই জায়গাটা শুধু দেখেন, তাইলে পরেরটা ইজিলি বুঝতে পারবেন। মাইটোসিস, এটি একটি কোষ যার মধ্যে একটি ক্রোমোজোম আছে। তাহলে আপনি বলেন তো, আপনি পরবর্তীতে কয়টা কোষ পাবেন? 2টা কোষ। তাতে কয়টা করে ক্রোমোজোম থাকবে? একটা করি। একটা করে, সমান সমান করতে হবে তো, মাইটোসিস ঘটাচ্ছি। প্রশ্ন হলো, জি কোষের সংখ্যা বাড়ছে না, 2টা হয়েছে না? জি। এবং একই সাথে আপনি খেয়াল করছেন ক্রোমোজোম তো একটা, তাহলে 2টা ক্রোমোজোম আমরা কোত্থেকে পাইলাম? এটা একটা এটা প্রশ্ন। ক্রোমোজোমের আবার রেপ্লিকেশন হচ্ছে। এটা একটা প্রশ্ন। এখন যেটা হয় যে আমাদের প্রোফেজ এবং প্রোমেটাফেজ, এই সময়টাতে হয় কি, প্রোফেজে যেটা ঘটে আর কি, এই কোষটায় যে এটা হঠাৎ করে সে ডাবল হওয়া শুরু করে, ক্রোমাটিড দশায় চলে যায়, তাই না? সেল ডিভিশনে দেখছেন না যে এইরকম হয়ে যায়? জি ভাই। আচ্ছা, এরপরে কি হয়ে যায়, এই মাঝখানে সেন্ডোমিয়ার বিভাজন ঘটে, এদিকে একটা ক্রোমোজোম এবং এদিকে একটা ক্রোমোজোম, তাই না? জি। তারপর এই যে মাঝখানে সাইটোপ্লাজমের সাইটোকাইনেসিস ঘটে এটা একটা হয়, এটা একটা হয়। প্রশ্ন হলো যে একটা ক্রোমোজোম কিভাবে 2টা ক্রোমোজোম হওয়ার ক্ষমতা পাইলো, কোথা থেকে পাইলো? এই কোষটা যখন এটা নাম হলো এস দশা, হ্যাঁ, এস দশায় ছিল, তখন সে কি করছে জানেন? এইটার মধ্যে তার ধরা যাক এই যে এক সেট ডিএনএ ছিল, হলুদ কালার দিয়ে দিলাম, তার এই যে এক সেট এরকম ডিএনএ ছিল ভেতরে ভেতরে, সে রেপ্লিকেশনের মাধ্যমে যেটা করে, এইটা দেখতে সেম আর এক সেট তৈরি করে, যেটা যখন কোষ বিভাজনে প্রবেশ করে তখন কিন্তু বোঝা যাচ্ছে না যে এর ভেতরে আসলে একই জিনিস 2 সেট আছে। কিন্তু একটু পরে গিয়ে তুমি দেখবা যে এক সেট এই দিকে যায় আর সেম আর এক সেট তো আছে সেটা এদিকে। দেখতে পাচ্ছেন যে ভেতরে কি আছে আমরা এখন দেখতে পাচ্ছি। তাহলে বলেন তো, এস দশাতে কি তলে তলে ডাবল করে রাখছিল না? জি ভাই। এই ডিএনএ গুলো কি দেখতে একটা আর একটার কি সেম গুণাগুণ না? হ্যাঁ। ডিরেক্ট রেপ্লিকেশন না, একেবারে পাই টু পাই সেম। জি তাহলে এবার বলেন যে এস দশায় ডিএনএ গুলা কি ডাবল হয় না? জি ভাই। এবং এস দশায় ডিএনএ গুলো যেগুলো হলো সবাই যে সেম সেম হয়, তাহলে ওটা কি রেপ্লিকেশন বলি না আমরা, রেপ্লিকা। জি তাহলে ডাবলটাকে কি আমরা এভাবে বলতে পারি না, ডিএনএ ডাবলিং। এটা কিন্তু আপনি চোখে দেখতে পাবেন না, ভেতরে ভেতরে হয়ে গেছে ডিএনএ ডাবলিং। ডাবলিং এর বাংলা আছে দ্বিত্বন বা দ্বিগুণ। পরীক্ষায় যদি প্রশ্ন করে
যে ডিএনএ ডাবল হয় কোন দশায়? উত্তর কি? এস দশা। ডিএনএ ডাবলিং হয় কোন দশায়? এস দশায়। ডিএনএ দ্বিত্বন হয় কোন জায়গায়? এস দশায়। ডিএনএ দ্বিগুণ হয় কোন জায়গায়? এস দশায়। আপনি কি বুঝতে পেরেছেন আমার প্রশ্নটা? জি ভাইয়া ক্লিয়ার। ওকে, আর কোনো প্রশ্ন আছে? না ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম, রাজিন সাহেব বলেন। ভাইয়া ওই যে প্রোটিন রিসেপ্টরটা কি জিনিস, এই জিনিসটা যদি একটু বলতেন। ওটা কঠিন কিছু না। আপনি বলেন তো, আমি যদি পানিতে ভেসে ভেসে একটা নৌকার কাছে যাই, নৌকা থেকে কেউ একটু হাত বাড়াবে না? হাত না বাড়ালে আমি নৌকায় উঠতে পারবো? জি ভাইয়া। তাহলে ওই যে যে মানুষটা নৌকার উপরে থেকে হাত বাড়াইলো, তার হাতটাকে আমি বলবো না রিসিভার বা রিসেপ্টর, যে রিসিভ করলো আমাকে। জি ঠিক তেমনি যে কোনো একটা কোষের ভেতরে এখানে ডিএনএ বসে আছে বা জিন বসে আছে, তো এর দেহের বাইরে এইরকম রিসেপ্টর থাকে, এইরকম রিসেপ্টর, এইরকম রিসেপ্টর, এইরকম রিসেপ্টর। তাহলে এবার বলেন তো, রিসেপ্টর মানে হচ্ছে যারা রিসিভ করে। ওকে, এই যে এই জিনিসটার নাম হচ্ছে এ, এই জিনিসটার নাম হচ্ছে বি, আর এই জিনিসটার নাম হচ্ছে সি। তাহলে প্রশ্ন হলো যে আমার সেল ডিভিশনের জন্য এই এই সেল ডিভিশনের জন্য সি ফ্যাক্টরটা কাজ করে, এটা ধরা যাক এরিথ্রোপয়েটিন বা গ্রোথ ফ্যাক্টর, বাকিগুলো অন্য কাজ করে। তাহলে এবার বলেন আমাকে যে এখানে যে 3 ধরনের রিসেপ্টর আছে এক্স ওয়াই জেড, তাহলে সেল ডিভিশনের জন্য কোনটা রিসেপ্টর এখানে? সেল ডিভিশনের জন্য জেড। জেড। কেন আপনি বুঝতে পারলেন? কারণ আকার দেখে বুঝতে পারলেন যে এ আইসা তো ত্রিভুজটা এই জায়গায় বলবো, তাই না? জি তো আপনি এবার বলেন তো, এইরকম একটা আমি দেখলাম, এটা হচ্ছে এ বি সি ডি। আপনি বলেন তো এটা বসার কোনো জায়গা আছে এর দেহে? না। তাহলে এই কোষের মধ্যে ওকে রিসিভ করার জন্য কোনো রিসেপ্টর নাই। বুঝতে পেরেছেন? পারছি ভাইয়া। তাহলে এইটা এসে এখানে বসলে দুইজন মিলে পরস্পর কি হয়, হাত ধরে, তখন এখানে রিয়াকশন শুরু হয় এবং রিয়াকশনের ঢেউটা মানে একটা সিরিজ রিয়াকশন এই পর্যন্ত আসে। তাহলে এবার বলেন তো, ভেতরে যে জিনটা বসে আছে সে বুঝবে না যে আমাকে এখন কোষ বিভাজনের জন্য বাইরে থেকে খবর আসছে? জি ভাইয়া। তাহলে এবার বলেন, এই জিনিসটার নাম কি? বাহ্যিক ফ্যাক্টর না? সে কি কোষের ভেতরে যায়? যায় না। না। এর নাম বাহ্যিক ফ্যাক্টর। তাহলে খবরটা কার কাছে যাইতে হবে? ডিএনএ বা ক্রোমোজোম বা জিনের কাছে। তাহলে এটাকে বলা হয় জেনেটিক প্রোগ্রাম। এরা অ্যাকচুয়ালি তখন ডিসিশনটা নেয়, ঠিক আছে? ও তো নিজে কাজ করে না, সাইটোপ্লাজমে তো সে যায় না, কারণ ডিএনএ ক্রোমোজোম খুবই গুরুত্বপূর্ণ জিনিস, ওদের নিউক্লিয়াসের ভেতরে থাকতে হয়। ও করে কি, এই যে এইরকম একটা, আর হচ্ছে এই যে এইরকম একটা হচ্ছে ফ্রেন্ড তৈরি করছে, এরা দুইজন মিলে কমপ্লেক্স, সাইক্লিন এবং সিডিকে। তাহলে এবার বুঝছেন, তাহলে ভেতরে এরা কাজ করবে না এবার? জি ভাইয়া। এই কিং তো কোনো কাজ করবে না, সে শুধু সিদ্ধান্ত নিয়েছে এদেরকে দিয়ে কাজ করবে। তাহলে বলেন তো, এটা কি বাহ্যিক ফ্যাক্টর না কোষ বিভাজনের? জি ভাইয়া। আর এটা অভ্যন্তরীণ ফ্যাক্টর না? জি। আর প্রোগ্রাম ডিসিশন নিল কে কোষ বিভাজনের? জেনেটিক প্রোগ্রাম। জেন্ডার প্রোগ্রাম। জি। হ্যাঁ, ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, থ্যাংক ইউ। আর কেউ কিছু বলবেন? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম, এই যে জাহিন বলো। D2 দশায় যে তিনটা জিনিস তৈরি হয় না, D2 দশায় এটিপি, মাইক্রোটিউবুল, আরেকটা জানি কি তৈরি হয়, এমপিএফ নাকি জানি। ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর। ওইটার কাজটা কি? ওইটার, আচ্ছা আমি একটু আপনাকে ছোট্ট গল্প বলি, তাহলে বুঝতে পারবেন। হঠাৎ করে ধরা যাক হচ্ছে আরও 3 মাস পর বাচ্চা ডেলিভারির তারিখ, কিন্তু হঠাৎ করে মায়ের পেটে খুব ব্যথা হচ্ছে, এখন হসপিটালে গেছে, হসপিটালে গিয়ে ডাক্তার বলতেছে তো আপনার তো এখন ডেলিভারি করতেই হবে, কোনো উপায় নেই। প্রশ্ন হলো, এই বাচ্চাটা কি পৃথিবীতে আসলে সহজে শ্বাস প্রশ্বাস নিতে পারবে? বলেন তো, ম্যাচিউর হয়েছে? না। তাহলে ডাক্তাররা করে কি, তাকে কিছু ওষুধ দেয়, অল্প কিছুক্ষণের মধ্যে বাচ্চার অনেক কিছু অ্যাক্টিভেট হয়ে যায়। তাহলে এই যে বাইরে থেকে যে ওষুধটা দিল, এটা একটা কি ম্যাচুরেশন ফ্যাক্টর না? বাচ্চাটাকে একটু দ্রুত ম্যাচিউর করার জন্য। জি। ইয়েস। তার মানে পৃথিবীতে এসে যেন সে চালিয়ে নিতে পারে, আমি একটা ওষুধ দিলাম, সেই ওষুধটার নাম হচ্ছে ম্যাচুরেশন ফ্যাক্টর বা পরিণতি দেওয়ার ফ্যাক্টর। ঠিক তেমনি একটা কোষের সমস্ত কাজকর্ম কিন্তু হয়ে যায়, G1 শেষ, এস শেষ, G2 মোটামুটি সব কাজ শেষ, কিন্তু এরপরেও যদি আরও অনেক কাজ বাকি থাকে, সেই কাজগুলোকে দ্রুত যদি শেষ করে গুছিয়ে নিতে হয়, তাহলে একটা ফ্যাক্টর তৈরি হয়। আমরা দ্রুত একটা ফ্যাক্টর তৈরি করব, সে G2টাকে গুছিয়ে ফেলবে, গুছিয়ে ফেলা শেষ মানে কি, এখন এমএ প্রবেশ করবে, ঠিক না? জি। ক্লিয়ার? জি ভাইয়া। তাহলে ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর মানে হলো সব কিছু যারা গুছিয়ে দেয়, শেষ করে পরের ধাপের জন্য প্রিপেয়ার করে দেয় দ্রুত। আর কোনো কোশ্চেন আছে?
আশা করছি আর কোনো কোশ্চেন নেই। থ্যাংক ইউ। আপনাদের কালকে ক্লাস আছে কয়টায়, দিনে না রাতে? আগামীকালকে দিনে ক্লাস আছে। হ্যাঁ, যারা এই ক্লাসটা এখন দেখছেন কিংবা পরে দেখবেন, কষ্ট করে জার্নিটা করেন আমার সাথে, মজাও লাগবে। আর যেটা হবে সেটা হলো যে ইঞ্জিনিয়ারিং তো হবেই, ডুপ্লেট হয়ে যাবেন ইনশাল্লাহ। অনেক হিস্ট্রি আছে। আল্লাহ হাফিজ।